লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 3 রাসায়নিক গণনা। আর রাসায়নিক গণনার আজকে আমরা 2017 থেকে 2024 মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসছে সেই সমস্ত কোয়েশ্চেন সলভ করব। তবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অর্থাৎ 2017 থেকে 2024 আসা রাসায়নিক গণনার সমস্ত অঙ্কগুলো আমরা একটা ক্লাসে সলভ করব না, আমরা আজকের ক্লাসে সলভ করব এবং নেক্সট দিন আমরা কিছু অঙ্ক সলভ করব। আজকে আমরা শিখবো যে রাসায়নিক গণনার যে অঙ্কগুলো আছে সেগুলোকে কিভাবে সলভ করতে হয়। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো সলভ করব, তার সাথে সাথে আমরা বুঝে নেব যে অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয়। দেখো, আমি তোমাদের এখানে 6টা স্টেপ বলবো, যেই 6টা স্টেপ তুমি যদি একবার বুঝে যাও তাহলে রাসায়নিক গণনার যে কোনো অঙ্ক তুমি কিন্তু সলভ করতে পারবে। ক্লিয়ার জায়গাটা? তাহলে আমরা রাসায়নিক গণনার আজকে যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। 2017 থেকে 2024 আসা সমস্ত কোয়েশ্চেন আমরা সলভ করব দুটো ক্লাসে, আজকের ক্লাসটা এবং এর নেক্সট ক্লাসে। দুটো ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে সলভ করব। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে করতে আমরা এটাও বুঝে নেব যে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয়। ক্লিয়ার? চলো, বোঝা গেছে ব্যাপারটা? কি করতে হবে? খাতা পেন নিয়ে বসে যাও আর একদম মনোযোগ দিয়ে পুরো ক্লাসটাকে কন্টিনিউ করো। মেনলি 6টা স্টেপ যখন আমরা শিখবো ওই জায়গাটাকে একটু ভালো করে মনে রাখো, একটু বোঝার চেষ্টা করো, তারপর দেখবে রাসায়নিক গণনার যে কোনো অঙ্ক ওই 6টা স্টেপের মধ্যে দিয়ে কিভাবে সলভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এইবার এই যে রাসায়নিক গণনার অঙ্ক সলভ করব তার জন্য আমাদের ছোট্ট দুটো বিষয় মনে রাখতে হবে। কি বিষয়? ছোট্ট দুটো বিষয়। কি কি? প্রথম হচ্ছে ভরের সংরক্ষণ নীতি কি। দেখো লেখা আছে বোর্ডে যে ভরের সংরক্ষণ নীতি কি। ভরের সংরক্ষণ নীতি ওসব সংজ্ঞা ওসব কি লেখা আছে ওসব তুমি বাদ দাও। একদম যদি আমরা মনে রাখি যে ভরের সংরক্ষণ নীতি কি, তাহলে হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হয়। এটা তোমাকে জানতে হবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হয়। এবার ব্যাপারটা কেমন? ধরো আমি তোমাকে একটা রিয়াকশন লিখলাম C+O2 সমান CO2। কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? CO2 গ্যাস উৎপন্ন হয়েছে। এইবার এই যে এখানে C+O2 অর্থাৎ এরা বিক্রিয়া করেছে, এদেরকে আমরা বলবো বিক্রিয়ক পদার্থ। আর এদের বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়েছে, CO2 কে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ। ব্যাপারটা হচ্ছে এরকম, কি লেখা আছে ভরের সংরক্ষণ নীতি? বিক্রিয়ক পদার্থের মোট ভর যা হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তাই হবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে এই বিক্রিয়ায় কার্বন লেগেছে বা ধরো 10 গ্রাম কার্বনের সাথে ধরো আমি তোমাকে বললাম যে 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করেছে। কত? 10 গ্রাম কার্বনের সাথে 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করেছে। তাহলে এখানে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর কত? 10 + 5 15। তাহলে অবশ্যই এখানে কি হবে? 15 গ্রাম CO2 উৎপন্ন হবে। দেখো কি হয়েছে, বিক্রিয়ক পদার্থের মোট ভর, তাহলে এরা দুজনা বিক্রিয়ক পদার্থ, এদের মোট ভর কত? 15। সেটাই সমান হচ্ছে কার সাথে? বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে। তাহলে এই হচ্ছে ভরের সংরক্ষণ নীতি। কিছু আছে ব্যাপারটার মধ্যে? কিছুই নেই। ব্যাপারটা শুধু তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে কি বলতে চাইছে। কি বলতে চাইছে? তাহলে কি বলতে চাইছে? বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সব সময় সমান হবে। সব সময় সমান হবে। এই যে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আমরা যে সমীকরণগুলোই লিখবো সেই প্রত্যেকটা সমীকরণে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সব সময় সমান হবে। ক্লিয়ার? চলো এটা কি আরেকটু বড় এক্সাম্পল দিয়ে যদি আমি লিখি, ধরো আমি এরকম লিখলাম জিঙ্ক প্লাস H2SO4 দিয়ে উৎপন্ন হলো ZnSO4 প্লাস H2। তাহলে এই একটা কি হলো? বিক্রিয়া লিখলাম। চলো এই বিক্রিয়াটার মধ্যে কি সমতা বিধান করা আছে? অর্থাৎ এই যে কেমিক্যাল রিয়াকশনটা এটা কি ব্যালেন্স ইকুয়েশন? ভালো করে দেখো, এদিকে একটা জিঙ্ক এদিকে একটা জিঙ্ক, এদিকে দুটো হাইড্রোজেন এদিকে দুটো হাইড্রোজেন, একটা সালফার চারটে অক্সিজেন। তার মানে বিক্রিয়াটা কিন্তু একটা সমতা বিধান করা বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে একটা ব্যালেন্স বিক্রিয়া। তা কোনো একটা ব্যালেন্স বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ নীতি কি বলছে? বিক্রিয়ক পদার্থের মোট ভর যা হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কি হবে তাই হবে। এবার আমি তোমাকে ধরো একটা কোয়েশ্চেন দিলাম যে ধরো এরকম বললাম যে 100 গ্রাম জিঙ্ক এর সাথে আমি তোমাকে বললাম ধরো 50 গ্রাম H2SO4 এর বিক্রিয়ায় 70 গ্রাম ZnSO4 উৎপন্ন হয়েছে
দিয়ে কোয়েশ্চেন বললাম যে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। কোয়েশ্চেনটা বুঝতে পারলে কি বললাম? আমি বললাম 100 গ্রাম জিঙ্কের সাথে 50 গ্রাম H2SO4 এর বিক্রিয়ায় 70 গ্রাম ZnSO4 উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তা এই বিক্রিয়াটাতে কত ভরের H2 উৎপন্ন হবে, অর্থাৎ H2 যে গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাসটার ভর কত হবে, এরকম একটা কোয়েশ্চেন আমি তোমাকে দিলাম। কিভাবে সলভ করব? দেখো এই কোয়েশ্চেনটা ইজিলি আমরা এই ভরের সংরক্ষণ নীতি থেকে সলভ করতে পারি। প্রথমত এই যে বিক্রিয়াটা, এটা একটা কি বিক্রিয়া? এটা অবশ্যই একটা ব্যালেন্স ইকুয়েশন। কি ইকুয়েশন এটা? এটা অবশ্যই একটা ব্যালেন্স ইকুয়েশন। এই ব্যালেন্স ইকুয়েশনটার ক্ষেত্রে কি হবে? বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে কি হবে? সমান হবে। হবে তো? ভরের সংরক্ষণ নীতি তাই বলছে। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর কত? আমরা কি জানি বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। তাহলে আমি যদি ধরে নিই যে x গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, কিছু নেই মানে আমরা ধরে নেবো সেই ম্যাথসের মতো, মানে আলাদা কিছু নেই এখানে যে রাসায়নিক গণনার অঙ্ক মানে খুব জটিল, এখানে অন্যরকম কিছু জানতে হয় সেরকম কিছু না, একদমই সহজ ব্যাপার। কিছু জানি না আমরা যে H2 কত গ্রাম উৎপন্ন হবে, সো আমরা ধরে নিলাম x গ্রাম H2 উৎপন্ন হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বিক্রিয়ক পদার্থের মোট ভর কত? 100 প্লাস 50 সমানই কি হবে? বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত? 70 প্লাস x। কোথা থেকে লিখলাম এটা? ভরের সংরক্ষণ নীতি। কি? বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। তাহলে এখান থেকে দেখো তুমি ইজিলি লিখতে পারো যে 150 ইজ ইকুয়াল টু 70 প্লাস x। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো কত হচ্ছে? 80 হচ্ছে নাকি? x এর মান কত হচ্ছে? 80 হচ্ছে। ক্লিয়ার? তাহলে x এর মান কত পেলাম? 80। তার মানে এই বিক্রিয়াটাতে আমরা বলতে পারি যে এই যে H2 গ্যাস উৎপন্ন হলো সেটা কত হলো? 80 গ্রাম উৎপন্ন হলো। কোনো অসুবিধা? এই হচ্ছে প্রথম স্টেপ, যেটা রাসায়নিক গণনার অঙ্ক সলভ করতে গেলে আমাদের জানতে হয়। কি জানতে হয়? ভরের সংরক্ষণ নীতি। অর্থাৎ কোনো একটা কেমিক্যাল রিয়াকশন, যেই রিয়াকশনগুলো আমরা এই রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটাতে ইউজ করব, সেই সমস্ত বিক্রিয়াগুলোতে কি হবে? বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সব সময় সমান হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে এই একটা জিনিস আমাদের যেটা রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক সলভ করতে গেলে জানতে হয়। আর একটা জিনিস জানতে হয় যেটা আমরা অলরেডি আগে ডিসকাস করেছি, সেটা হচ্ছে মোল কনসেপ্ট, অর্থাৎ মোলের ধারণা আমাদের জানতে হয়। তা তোমরা দেখো এই ভিডিওর প্লে লিস্টে যাও, মানে ডেসক্রিপশনে দেখো একটা প্লে লিস্ট আছে ক্লাস 10 ভৌত বিজ্ঞান বলে। তা সেই প্লে লিস্টে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে, ওই গ্যাসের আচরণ চ্যাপ্টারের 9 নম্বর এবং 10 নম্বর ক্লাসটা একবার দেখে নাও, যদি তোমার মোল কনসেপ্টে কোনো গন্ডগোল থাকে, কোনো অসুবিধা থাকে। অবশ্যই দেখতে হবে ওটা, কারণ মোল কনসেপ্ট আমাদের জানতে হবে এই রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক সলভ করতে গেলে। তাহলে এই ভিডিওর দেখো ডেসক্রিপশনে ক্লাস 10 ভৌত বিজ্ঞান বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে দেখো তোমার গ্যাসের আচরণ চ্যাপ্টারের 9 এবং 10 নাম্বার ক্লাসে আমরা ডিটেলে মোল কনসেপ্টকে আলোচনা করেছি। তো সেটা একবার দেখে নাও যদি তোমার কোনো ডাউট থাকে মোল কনসেপ্ট নিয়ে, তারপরে এই ক্লাসটাকে কন্টিনিউ করো, কারণ মোল কনসেপ্টটা অত্যন্ত জরুরি এই চ্যাপ্টারের অঙ্ক সলভ করতে গেলে। তাও আমরা যদি একবার সহজে বলি যে মোল মানে কি, মোল কনসেপ্ট যদি আমরা ব্যাপারটা একটুখানি জেনে নিই, তাহলে মোল নির্ণয় করার কি আছে না, মোল নির্ণয় করার মেইনলি ফর্মুলা আছে কতগুলো? 3টে। মোল কি? মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক। আমি জাস্ট ওপরে বলছি কিন্তু, কারণ আমরা অলরেডি দুটো ক্লাস ওখানে পুরো দুটো ক্লাস কন্টিনিউ করেছি মোল কনসেপ্টের ওপরে। তাহলে আগে তুমি মোল কনসেপ্টটা দেখে নাও, দিয়ে এটাকে কন্টিনিউ করো। আর যদি তোমার জানা থাকে তাহলে একবার আমরা রিভাইজ করে নিই মোলে আমরা কি জেনেছিলাম। তা মোল মানে হচ্ছে পদার্থের পরিমাপের একটা একক। অর্থাৎ কোনো একটা পদার্থ আমি তোমাকে বলতে পারি 10 গ্রাম আছে, কোনো একটা পদার্থ আমি বলতে পারি 10 লিটার আছে, কোনো একটা পদার্থ আমি তোমাকে বলতে পারি যে এত সংখ্যক অণু দ্বারা গঠিত। তাহলে কোনো একটা পদার্থের পরিমাণ বলতে গেলে আমরা তার ভর ইউজ করতে পারি, আয়তন ইউজ করতে পারি, অণু সংখ্যা ইউজ করতে পারি। তা এগুলো ইউজ না করে আমরা মোলও ইউজ করতে পারি। মোল মানে হচ্ছে পদার্থটা কতটা আছে তার পরিমাপের একটা একক। আর এই মোল নির্ণয় করার 3টে ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে। 1 নাম্বার ফর্মুলা কি? 1 নাম্বার ফর্মুলা, মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। কার আণবিক ভর? অবশ্যই যেই গ্যাসটার কথা বলা হচ্ছে তার আণবিক ভর। 2 নাম্বার মোল বার করার ফর্মুলা কি ছিল? মোল ক্যালকুলেট করার সেকেন্ড ফর্মুলা বলো কি ছিল? প্রদত্ত আয়তন
ডিভাইডেড বাই 22.4। আর 3 নাম্বার ফর্মুলা কি ছিল মোল বার করার, যদিও 3 নাম্বারটা আমাদের এই চ্যাপ্টারে খুব একটা লাগে না, তাও আমরা যখন একবার দেখছি দেখেই নেই পুরোটা। প্রদত্ত আয়তন, না আয়তন দিয়ে তো হয়ে গেল, প্রদত্ত অনুসংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। এই হচ্ছে মোল বার করার 3টে ফর্মুলা, যেটা আমরা ডিটেলে কিন্তু আলোচনা করেছি। আর এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সমস্ত কোয়েশ্চেন আমরা দুটো ক্লাসে আলোচনা করেছি। অবশ্যই মোল কনসেপ্টটা দেখে নাও, দেখলেই কিন্তু রাসায়নিক গণনার অঙ্কগুলো তোমার সহজ লাগবে। তা না হলে কিন্তু তোমার মনে হবে যেন একটু যেন সেই মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, এদিক দিয়ে বেরিয়ে গেল, এরকম মনে হবে একটু একটু। তা মোল বার করার 3টে ফর্মুলা কি ছিল? এই 3টে ফর্মুলা, যেখানে যদি আমাদের কোনো একটা পদার্থের ভর বলে দেয় দিয়ে আমাদের মোল ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। যদি কোনো একটা পদার্থের আমাদের আয়তন বলে দেয় দিয়ে আমাদের মোল ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি আমাদের কোনো একটা পদার্থের অনুসংখ্যা বলে দেয় দিয়ে আমাদের মোল ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাই তো? তাহলে মোল বার করার 3টে ফর্মুলা, কখন কোনটা অ্যাপ্লিকেবল? ভর বললে এটা অ্যাপ্লিকেবল, আয়তন বললে এটা অ্যাপ্লিকেবল, অনুসংখ্যা বললে এটা অ্যাপ্লিকেবল। আর কি জেনেছিলাম না, এই যে নিচের যে নাম্বারটা 22.4 আর এই যে নাম্বারটা 6.022 10⁻23, এটা কি? এটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে এটা, 1 মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা হচ্ছে এটা। ক্লিয়ার? আর এই দুটো কথা অবশ্যই মনে রাখবে যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সমান 22.4 লিটার, 22.4 লিটার। আর 1 মোল যে কোনো গ্যাসে অনুসংখ্যা কত হয়? 6.022 ইন্টু 10⁻23। মানে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, আর 1 মোল যে কোনো গ্যাসের অণু থাকবে কতগুলো? এত সংখ্যক অণু থাকবে, যেটাকে আমরা বলেছিলাম অ্যাভোগাড্রো সংখ্যা। সে লিখেছিলাম মনে পড়ছে, অ্যাভোগাড্রো সংখ্যা n, নিচে এ অ্যাভোগাড্রো নাম্বার। ক্লিয়ার জায়গাটা? তাহলে তোমাকে এই দুটো কনসেপ্ট আগে জানতে হবে রাসায়নিক গণনার অঙ্ক সলভ করতে গেলে। ফার্স্ট, ভরের সংরক্ষণ নীতি। ভরের সংরক্ষণ নীতি কি? বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। আর 2 নাম্বার কি? মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট কি? মোল আমাদের ক্যালকুলেট করা জানতে হবে, অর্থাৎ যদি ভর বলে দেয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যদি আয়তন বলে দেয় এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যদি অনুসংখ্যা বলে দেয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর এই যে নাম্বারটা দিয়ে আমরা ভাগ করেছি এটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, আর এই নাম্বারটা দিয়ে ভাগ করেছি এটা 1 মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা। ক্লিয়ার? আর আমি তোমাদের সাজেস্ট করব, অবশ্যই যদি তোমার মোল কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আগে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গ্যাসের আচরণ চ্যাপ্টারের 9 এবং 10 নাম্বার ক্লাসটা দেখে নাও, দেখে নিয়ে রাসায়নিক গণনার অঙ্ক শুরু করো, কারণ এখানে কিন্তু আমাদের ওই কনসেপ্টটা লাগবে। এবার যেহেতু একবার আমি ওখানে ডিটেল আলোচনা করেছি, আবার করলে কি হবে, একই জিনিস হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আগে ওটা দেখে নাও, দিয়ে এই রাসায়নিক গণনার অঙ্কগুলোকে সলভ করো, দেখবে তুমি ইজিলি সলভ করতে পারছো প্রত্যেকটা অঙ্ককে। শুধু 6টা স্টেপ তোমাকে মনে রাখতে হবে, সেই স্টেপগুলো এবার আমরা আলোচনা করবো। তাহলে আমরা বেসিক জায়গাটা বুঝে গেলাম যে আমাদের কি কি লাগবে এই চ্যাপ্টারের অঙ্ক সলভ করতে গেলে। 1 তো ভরের সংরক্ষণ নীতি, 2 হচ্ছে মোল কনসেপ্ট। যেই বুঝে গেলাম, এবার আমরা শুরু করব যে আমরা কিভাবে অঙ্কগুলোকে সলভ করব, এই রাসায়নিক গণনার অঙ্কগুলোকে। ক্লিয়ার? চলো মুছে দিই এটা। এবার মনোযোগ দিয়ে ভালো করে শোনো। এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় আমরা কি করি না, দেখেই ঘাবড়ে যাই, বাপরে এ তো কঠিন অঙ্ক, এ তো আমার দ্বারা সলভ হবে না, এরকম ব্যাপার কিন্তু এখানে কিছু নয়। এখানে তোমাকে মনে রাখতে হবে কি, দেখো এই যে 6টা স্টেপ দেখতে পাচ্ছ, এই 6টা স্টেপকে মনে রাখতে হবে। কিভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব, এই 6টা স্টেপ
প্রিভিয়াস ইয়ারের যে 19টা কোয়েশ্চেন আছে, আমি সেই 19টা কোয়েশ্চেনকে তোমার এই 6টা স্টেপের মধ্যে দিয়ে কিন্তু কমপ্লিট করে দেবো। এই 6টা স্টেপ তোমাকে শুধু মাথায় কি করতে, খাতায় আগে লিখতে হবে, অবশ্যই তো মাথায় মনে রাখতে হবেই। তার আগে তোমাকে যেটা করতে হবে, খাতায় লিখতে হবে। এই 6টা স্টেপ আগে খাতায় লিখে রাখো। কি দেখো, প্রথম কি লেখা আছে? প্রথম লেখা আছে সমীকরণটাকে লিখতে হবে। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলোই বলবে, আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণটাকে লেখা, সমীকরণটাকে লিখতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার, যদি একটি যৌগের বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয়, কিভাবে হচ্ছে, কিভাবে করব, সব আসছি আমরা। আগে তুমি স্টেপটাকে খাতায় লেখো। কি, যদি একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয় আর আমাদের একটি যৌগের ভর বার করতে বলে, তাহলে চোখ কান বন্ধ করে আমরা ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করব। 2 নাম্বার স্টেপ হচ্ছে এটা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি, ইকুয়েশনটাকে লেখা, অর্থাৎ কেমিক্যাল ইকুয়েশনটাকে আমাকে ফর্ম করতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যদি একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয়, তাহলে আমরা, আর একটা যৌগের ভর বার করতে বলে, তাহলে আমরা চোখ কান বন্ধ করে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। 3 নাম্বার কি? 3 নাম্বার, যদি দেখি যে ওই সেকেন্ড প্রসেস অনুযায়ী আমরা অঙ্কটা সলভ করতে পারলাম না, তাহলে থার্ড স্টেপে আসবো, আমরা সমতা বিধান করব। যে কেমিক্যাল ইকুয়েশনটা আছে তার সমতা বিধান করব। তারপরে ফোর্থ স্টেপ কি? ফোর্থ স্টেপ হচ্ছে ওই যে কেমিক্যাল ইকুয়েশনটা যেটা আমরা প্রথমেই লিখেছি, দেখবে তুমি অঙ্কের মধ্যে দেখতে পাবে যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলবে। আমাদের আগে সেই দুটো যৌগকে খুঁজতে হবে এবং সেই দুটো যৌগের নিচে আন্ডারলাইন করতে হবে। তারপরে স্টেপ কি? আন্ডারলাইন করা যে যৌগগুলো আছে তার হয় আণবিক ভর বার করতে হবে, নয়তো আয়তন বার করতে হবে, নয়তো মোল সংখ্যা বার করতে হবে। আর একদম লাস্ট স্টেপ কি? ঐকিক নিয়ম করতে হবে। তাহলে এই 6টা স্টেপ আগে তুমি তোমার খাতায় লেখো। কিছু বুঝতে পারছো না পারছো কোনো সমস্যা নেই, আগে খাতায় লেখো, তারপরে অঙ্কগুলোকে দেখো। এই 6টা স্টেপের মধ্য দিয়ে গেলে তুমি রাসায়নিক গণনার যে কোনো অঙ্ক ইজিলি সলভ করতে পারবে। কি বললাম বুঝতে পারছো? একদম ইজিলি সলভ করতে পারবে। তাহলে আগে 6টা স্টেপ লেখো। ফার্স্ট স্টেপ আমাকে ইকুয়েশন লেখা। তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, কোনো একটা অঙ্ককে পড়ে আগে আমাকে সেখান থেকে ইকুয়েশনটাকে লিখতে হবে। আর এটাই হচ্ছে মোর ডেঞ্জারাস স্টেপ, খুব ডেঞ্জারাস স্টেপ এটা, বিক্রিয়াটাকে লেখা, তাই তো? তাই এটা এরকম না, তুমি যখনই 20টা 30টা অঙ্ক এখান থেকে করবে, ধরো আজকে আমরা সলভ করবো, আজকে তো নয়, দুটো ক্লাসে আমরা সলভ করবো 19টা কোয়েশ্চেন, তারপর তুমি অবশ্যই কিছু প্র্যাকটিস করবে, তারপর দেখবে হয়ে যাচ্ছে, বিক্রিয়াগুলো তুমি লিখতে পারবে। আরে বিশ্বাস রাখো, হয়ে যাবে, ঠিক আছে? তা ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি না, বিক্রিয়াটাকে লেখা। সেকেন্ড স্টেপ কি? যদি একটা যৌগের বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয় আর ওই একটি যৌগের ভর আমাকে নির্ণয় করতে বলে, তাহলে আমাকে যেটা করতে হবে, চোখ কান বন্ধ করে ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে হবে। থার্ড স্টেপ কি? যদি না হয় সেকেন্ড স্টেপে অঙ্কটা সলভ, তাহলে থার্ড স্টেপ আমাকে সমতা বিধান করতে হবে। ফোর্থ স্টেপ কি? যে ইকুয়েশনটা আমরা লিখেছি ওই অঙ্কের মধ্যে দেখবে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলবে। আমরা যখন সলভ করব দেখবো আমরা দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলবে, ওই দুটো যৌগকে আমাদের আন্ডারলাইন করতে হবে। তারপরে স্টেপ কি? আন্ডারলাইন করা যৌগগুলোর হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে। আর অ্যাট লাস্ট আমাদের ঐকিক নিয়ম করতে হবে, যেটা আমরা ক্লাস 7 থেকে অলরেডি শিখে এসেছি। বোঝা গেছে? তাহলে এই স্টেপগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই নিয়ে কোনো সমস্যা? তাহলে আমরা কি করলাম, এবার আমরা যেটা দেখব, কিভাবে রাসায়নিক গণনার অঙ্কগুলোকে এই 6টা স্টেপের মধ্যে দিয়ে গেলে একদম ইজিলি সলভ হয়ে যাচ্ছে। চলো রেডি, অঙ্ক সলভ করা যাক। চলো চলো প্রথম অঙ্ক অলরেডি চলেই এসছে আমাদের একদম সামনে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে তুমি 6টা স্টেপ অবশ্যই খাতায় লিখেছো, ওই 6টা স্টেপকে একদম গুরু মন্ত্রের মতো মনে রাখতে হবে, ঠিক আছে? একদম গুরু মন্ত্রের মতো মনে রাখতে হবে, ওই 6টা স্টেপকে কোনোভাবেই ভোলা যাবে না। ওই 6টা স্টেপ তুমি যদি মনে রাখো, তাহলে দেখবে ইজিলি কেমন অঙ্কগুলো একদম সহজভাবে সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো প্রথম কোয়েশ্চেন আমরা চেষ্টা করব, কি অবশ্যই চেষ্টা করব না, অবশ্যই আমরা করব ওই 6টা স্টেপে 19টা অঙ্ক, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2017 থেকে 2024-এ আসা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওই 6টা স্টেপের মধ্যে আমরা 19টা অঙ্ক কি সলভ করব। তুমি প্রত্যেকটা অঙ্ক, 19টা কেন, তুমি যত অঙ্ক রাসায়নিক গণনার হয় 6টা স্টেপের মধ্যে দিয়ে গেলে অবশ্যই সলভ হবে। ক্লিয়ার? তাহলে চলো প্রথম অঙ্ক 2017 থেকে 2024-এ আসা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একদম প্রথম অঙ্ক। টোটাল 19টা কোয়েশ্চেন আছে, আমরা দুটো ক্লাসে সলভ করব, আজকে কিছু করব, পরের দিন কিছু করব, ঠিক আছে? তার সাথে এমসিকিউ গুলোকেও সলভ করব, চিন্তার কিছু নেই। চলো লিখে ফেলো আগে অঙ্কটা। কি লেখা আছে? উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? হাতে লেখা একটু মানে
খারাপ, খুব ভালো না, তোমাদের মতো অত ভালো না, তা একটু বুঝে লিখে নাও, কারণ এছাড়া আর কোনো অপশন নেই এই এই সাদা কালো বোর্ডে, এছাড়া আর কোনো অপশন নেই যে অঙ্কটাকে লিখে দিলাম প্রজেক্টারে চলে এলো সুন্দর মতো করে, ওসব হবে না, এখানে বুঝতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে? তাহলে কি লেখা আছে যে উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো, বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? লিখে ফেলেছে অঙ্কটা। এটা কিন্তু 2017 থেকে 2024 সালে আসা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কিন্তু এগুলো সব যা সলভ করবো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? বোঝার চেষ্টা করো কিভাবে করছি। চলো, তাহলে কি গেল আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা পড়ার পর আমার ফার্স্ট কাজ কি, স্টেপ 1 কি ছিল, বিক্রিয়াটাকে লেখা। তাহলে আমাকে কি করতে হবে, আগে বিক্রিয়াটাকে লিখতে হবে। কিভাবে বিক্রিয়া লিখবো, কিছুই তো এখানে দেওয়া নেই, যেটুকু বলে দেওয়া আছে আমি সেটুকু নিয়েই বিক্রিয়াটাকে লেখার চেষ্টা করব। আমার বিশাল কিছু ভাবার দরকার নেই, আমার বিশাল কিছু বিক্রিয়া লেখার দরকার নেই, আমার কাছে যা ইনফরমেশন কোয়েশ্চেনে আছে আমি সেই ইনফরমেশন দিয়েই বিক্রিয়াকে লিখবো। ক্লিয়ার? কিভাবে লিখছি দেখো, কি বলছে, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায়। তাহলে কার সাথে কে বিক্রিয়া করেছে, এই তো লেখাই আছে, কোনো একটা ধাতব অক্সাইড আছে, কি ধাতব অক্সাইড আমার জানার দরকার নেই, কোনো একটা ধাতব অক্সাইড আছে যার সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করেছে। কে বিক্রিয়া করেছে? অ্যালুমিনিয়াম। তার মানে বিক্রিয়াটা হচ্ছে এরকম, তাহলে আমরা প্রথম বিক্রিয়াটাকে লিখছি। দেখো, কোনো একটা ধাতব অক্সাইড আছে, এর সাথে কে বিক্রিয়া করেছে? এর সাথে বিক্রিয়া করেছে অ্যালুমিনিয়াম, তার মানে এর সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করেছে। চলো, তারপর কি হয়েছে, অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম। তাহলে ধাতুটির 28 গ্রাম মানে কি, কি উৎপন্ন হয়েছে? 28 গ্রাম ধাতুটা উৎপন্ন হয়েছে, তার মানে একটা ধাতু উৎপন্ন হয়েছে। যেই ধাতব অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করেছে সেই ধাতব অক্সাইডেরই ধাতুটা উৎপন্ন হয়েছে কতটা? 28 গ্রাম। ওসব পরে আসছে, আগে আমি বিক্রিয়াটাকে লেখার চেষ্টা করছি। তো ধাতব অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। তাহলে আর কি উৎপন্ন হলো? ধাতু উৎপন্ন হলো, আর কি? ধাতব অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এর সাথে উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম ऑक्साइड। समझ में आ रहा है? कुछ कुछ थोड़ा सा কি না, কোনো একটি, আমি প্রথম কি করলাম, অঙ্কটাকে পড়লাম, অঙ্ক পড়ার পর আমি ওই 6টা স্টেপ মনে রাখবো। 6টা স্টেপের ফার্স্ট স্টেপ ছিল বিক্রিয়াটাকে লেখা। তাহলে দেখো, আমি কিছুই করিনি, আমি বিক্রিয়াটাকে লিখেছি অঙ্কটা পড়ে। কি বলেছে, কোনো একটা ধাতব অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে ধাতুটি এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে আমার জাস্ট বিক্রিয়া লেখা কমপ্লিট। চলো, বিক্রিয়া লেখার পর সেকেন্ড স্টেপ কি ছিল, যদি একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয় এবং ওই একটি যৌগের ভরকে নির্ণয় করতে বলে, তাহলে আমি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। এটা তো সেকেন্ড স্টেপ, না বলবে না, অবশ্যই এটা সেকেন্ড স্টেপ। চলো, সেকেন্ড স্টেপে দেখি যে কি বলতে চেয়েছে। কি আছে, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সাথে, তার মানে আমাকে ধাতব অক্সাইডটার ভর বলে দিয়েছে। ধাতব অক্সাইডটার ভর কত বলে দিয়েছে? 40 গ্রাম। আমি ইনফরমেশনগুলো লিখছি নিচে নিচে। এর সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায়, তাহলে এর সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করেছে, অ্যালুমিনিয়ামের ভর আমাকে কিছু বলেনি। কি বলেছে? ধাতুটির 28 গ্রাম। তাহলে ধাতুটা কতটা উৎপন্ন হয়েছে? বলেছে ধাতুটির 28 গ্রাম, মানে 28 গ্রাম ধাতুটা উৎপন্ন হয়েছে এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। কত? 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। বলেছে বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে এই জায়গায় অ্যালুমিনিয়ামের ভর কত, এই জায়গায় কোয়েশ্চেন মার্ক। তাহলে কোথাও না কোথাও মাথাটা এবার একটু খুলতে শুরু করে দিয়েছে। সেকেন্ড স্টেপ তুমি অলরেডি ভাবতে শুরু করে দিয়েছো যে সেকেন্ড স্টেপে আমাদের কি বলেছে। সেকেন্ড স্টেপে বলেছে যদি একটি যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দেয়, তাহলে দেখো অ্যালুমিনিয়াম বাদ দিয়ে বাকিগুলোর ভর আমাকে বলে দিয়েছে। তাহলে আর যদি ওই একটি যৌগের ভর আমাকে বার করতে বলে, তাহলে আমরা কি করব? ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। তাহলে দেখো, এই একটি যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দিয়েছে আর আমাকে এরই ভর বার করতে বলছে। তাহলে চোখ কান বন্ধ করে আমি কি করব? ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। করে ফেলো ভরের সংরক্ষণ নীতি। তাহলে ভরের সংরক্ষণ নীতি কি বলছে? ভরের সংরক্ষণ নীতি বলছে
বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। একদম প্রথমেই বলেছি বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। তার মানে এর টোটাল ভরটা এদিকে টোটাল ভরের সাথে কি হবে, সমান হবে। আমি জানি না কতটা অ্যালুমিনিয়াম লাগবে, চলো জানি না মানে কি ছেড়ে দেবো, ছাড়বো না মোটেও। কি করব, ধরে নেবো যে এক্স গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে। তাহলে আমরা ধরে নিলাম কি, যে ধরি বিক্রিয়ায় এক্স গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, এটা আমি ধরে নিলাম। সেকেন্ড স্টেপ দেখো কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি, ডাইরেক্ট সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই করতে পারছি। একটা যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দিয়েছে, আর এই একটার আমাকে বার করতে বলছে। চোখ কান বুঝে আমি কি করব, ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। তাহলে ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি লিখতে পারি, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা কি লিখতে পারি, বিক্রিয়ক পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর কত, এখানে 40, এখানে এক্স, তাহলে কত হয়ে গেল, বিক্রিয়ক পদার্থের মোট ভর 40 প্লাস এক্স সমানই কি হবে, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়াজাত পদার্থে বলতে কারা কারা, ধাতু আর অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এদের মোট ভর কত হয়ে যাবে, 28 প্লাস 25.5। লিখতেই পারি তো, এই কোয়েশ্চেনটা তো আমরা ফর্ম করতেই পারি, বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। চলো তাহলে এখান থেকে এক্স এর মান তুমি ক্যালকুলেট করতে পারবে না, এত বাচ্চা কা খেলে। কি হবে এখানে, 40 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 28 আছে, এদিকে 25.5 আছে, যোগফোগ করে ফেলো, কত আসছে দেখো 5, এখানে দশমিক 28, তাহলে 8 আর 5 8, 9, 10, 11, 12, 13, হাতে 1, 53, কত আসছে 53.5। ভুল হতে পারে, নিজে নিজে করবে, আমার যোগ বিয়োগে প্রচুর ভুল হয়। তাহলে 5, 8 আর 5, 8, 9, 10, 11, 12, 13, হাতে 1, 2, 2, 4, 1, 5, এটা ঠিক আছে। তাহলে চলো 53.5, তাহলে 40x ইজ ইকুয়াল টু 53.5। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 53.5 মাইনাস 40। তাহলে x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 13.5। তাহলে x এর ভ্যালু বার করে ফেললাম। তাহলে যেই এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা কি বলতে পারি, আমরা কি ধরে নিয়েছিলাম, বিক্রিয়ায় এক্স গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে। ক্লিয়ার। তাহলে রাসায়নিক গণনার প্রথম অঙ্ক শক্ত লাগছে, আরে শক্ত নয়, ওই 6টা স্টেপ মনে রাখো। আর অবশ্যই মোল কনসেপ্টে যদি কোনো সমস্যা থাকে ওটা আগে ক্লিয়ার করে এসো, দেখবে ইজি অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে, দারুণ সহজ অঙ্ক এগুলো, এখানে সমস্যার কিচ্ছু নাই, শুধু ওই 6টা স্টেপের মধ্যে দিয়ে গেলে যে কোনো অঙ্ক সলভ হবে। তাহলে আমি দেখলাম ফার্স্ট স্টেপ বিক্রিয়া লেখা, আমি বিক্রিয়া লিখেছিলাম। সেকেন্ড স্টেপে দেখলাম একটা বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দিল, আর এই একটা যৌগের ভর আমাকে বার করতে বললো। তার জন্য আমি কি করলাম, ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করলাম। দেখলাম ভরের সংরক্ষণ নীতি আমি যেই অ্যাপ্লাই করলাম, আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি ধরে নিয়েছিলাম কতটা এক্স অ্যালুমিনিয়াম লাগছে, এক্স গ্রাম, তাহলে এক্স এর ভ্যালু পেলাম 13.5। তাহলে অতএব আমরা আনসার লিখতে পারি বিক্রিয়াটিতে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে। কোনো অসুবিধা, চলো তাহলে সেকেন্ড স্টেপেই অঙ্ক শেষ, এরপর আমাদের আর যেতেই হচ্ছে না পরের স্টেপগুলোতে। চলো লিখে ফেলো, নেক্সট অঙ্কে যাবো আমরা। চলো নেক্সট কোয়েশ্চেন, H2SO4 ও NaOH এর সমীকরণ হলো H2SO4 প্লাস 2NaOH ইকুয়াল টু Na2SO4 প্লাস 2H2O। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার সমীকরণটা অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে, কোয়েশ্চেনেই দিয়ে দেওয়া আছে। এটা কি সমীকরণটা, সমীকরণ বলে দিয়েছে H2SO4 প্লাস 2NaOH সমান Na2SO4 প্লাস 2H2O। দিয়ে কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করছে, বলছে 4.9 গ্রাম H2SO4 এর সাথে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। কি বলছে, 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আর ব্র্যাকেটে কি আছে, প্রত্যেকটা পরমাণুর অর্থাৎ হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, সোডিয়ামের পারমাণবিক ভর বলে দিয়েছে। ঠিক আছে, চলো আমাদের কি করতে হবে, অঙ্কটাকে সলভ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ওই 6টা স্টেপের মধ্য দিয়ে গিয়েই অঙ্ককে সলভ করব, এর বাইরে আমরা কিছু ভাববোই না। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, বিক্রিয়াটাকে লেখা। তাহলে অলরেডি এখানে বিক্রিয়া লিখে দিয়েছে, আমি লিখে দেবো বিক্রিয়াটা কি লেখা আছে। তাহলে চলো বিক্রিয়া লিখে ফেলি, কি লেখা আছে, H2SO4 প্লাস 2NaOH is equal to Na2SO4
প্লাস 2H2O, এই হচ্ছে আমার বিক্রিয়া। এইবার বিক্রিয়াটাতে আমি দেখব যে এখানে একটি 2 নাম্বার কি ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করব। যদি একটি যৌগ বাদ দিয়ে বাকি প্রত্যেকটা যৌগের ভর বলে দেয়, দেখা যাক সেটা হবে কিনা। এখানে বলছে 4.9 গ্রাম H2SO4 এর সাথে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন। তাহলে 4.9 গ্রাম H2SO4, তার মানে শুধুমাত্র H2SO4 এরই ভর বলেছে, বাকি NaOH এর ভর বার করতে বলেছে, কিন্তু এইটা বা এইটার ভর আমাদের কিছু বলেনি। তার মানে একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর এখানে কিন্তু বলে দেওয়া নেই। তার মানে এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার কথাটা? ফার্স্ট কাজ সমীকরণ লেখা, আমরা সমীকরণ লিখে দিয়েছি। সেকেন্ড কাজ ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখা। এটা কখন অ্যাপ্লাই হয়? যখন একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয়। তাহলে এখানে তো কেবলমাত্র H2SO4 এর ভর বলে দিয়েছে আর এটার ভর ক্যালকুলেট করতে বলছে, এইটা বা এই যৌগটার ভর কিন্তু আমাদের বলে দেওয়া নেই। তার মানে ভরের সংরক্ষণ নীতি এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে সেকেন্ড স্টেপ হলো না। চলো থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপ হচ্ছে সমতা বিধান করা। সমতা বিধান কিভাবে করতে হয় শিখে গেছি, কিন্তু আমরা রাসায়নিক গণনার সেকেন্ড ক্লাসে শিখেছি যে সমতা বিধান কিভাবে করতে হয়। তাহলে আমরা এখানে দেখি যে সমতা বিধান করা আছে কিনা। চলো, হাইড্রোজেন কটা আছে? দুটো। এদিকে দুটো আর 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 এই একটা হাইড্রোজেন, বা সামনে 2 আছে মানে কি এই হাইড্রোজেনের সামনে 2 আছে মানে কি এই দুইটাও হাইড্রোজেনের সাথে আছে। তাহলে টোটাল হাইড্রোজেন কত আছে? এদিকে 4টে, এদিকে হাইড্রোজেন কত আছে? 2 2 4টে, তাহলে হাইড্রোজেন মিলে গেল। তারপর সালফার কটা আছে? একটা, এদিকে সালফার কটা আছে? একটা, হয়ে গেল। এদিকে অক্সিজেন কটা আছে? 4টে, এদিকে অক্সিজেন এই সামনে 2 আছে মানে এখানে দুটো এখানে 4টে, তাহলে 4টে আর দুটো 6টা। এদিকে কটা আছে? 4টে আর দুটো 6টা। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছো তো? এই যে আমি সমতা বিধান করা বলছি যে এদিকে 4টে এদিকে 4টে এদিকে 6টা এদিকে 6টা, এটা বোঝা যাচ্ছে তো? যদি বোঝা না যায় তাহলে সেকেন্ড ক্লাসটা দেখো, সমতা বিধান করা, যে কিভাবে সমতা বিধান করতে হয় বা কিভাবে আমরা বুঝি সমতা বিধান আছে কি নেই। ঠিক আছে? কারণ একটা সিরিজ চলছে আমাদের, এটা বুঝতে পারছো, একটা সিরিজ চলছে, যে এই সিরিজে আমরা পুরো ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সটাকে কমপ্লিট করছি। এবার পাটে 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 চলছে। তাহলে আমরা প্রথমে সমতা বিধান করে নিয়েছি, তাহলে অলরেডি ওই ক্লাসটা তোমরা দেখে নাও একবার, তাহলে দেখো এই জায়গায় কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? কারণ আবার বলতে গেলে আবার সময় নষ্ট হবে, আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি ওটা, যে কিভাবে সমতা বিধান করতে হয়। তাহলে যেটা বলছিলাম, অক্সিজেন কতগুলো আছে? 4টে, এখানে অক্সিজেন আছে দুটো, তাহলে 4টে দুটো 6টা, আর এখানে কটা আছে? 4টে আর দুটো 6টা, সামনে 2 মানে সবার সাথে আছে। তারপর সোডিয়াম কটা আছে? দুটো, এদিকে সোডিয়াম কটা আছে? দুটো। তার মানে দেখো প্রত্যেকটা পরমাণু কিন্তু সমান সমান আছে বিক্রিয়কের দিকে এবং বিক্রিয়া জাতর দিকে। তার মানে এটা সমতা বিধান করাই আছে, তাহলে আমার কোনো ঝঞ্ঝাট নেই, এটা অলরেডি সমতা, এটা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, তার মানে এখানে সমতা বিধান করা আছে, আমাকে সমতা বিধান করতে হবে না। তাহলে থার্ড স্টেপ আমার হয়ে গেল। ফার্স্ট স্টেপ সমীকরণ লেখা, সেকেন্ড স্টেপ ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা, যেটা অলরেডি আমরা দেখলাম এখানে অ্যাপ্লাই হলো না। তারপরে স্টেপ কি ছিল? সমতা বিধান করা। সমতা বিধান করেই দিয়েছে, একদম যিনি কোয়েশ্চেন করেছেন তিনি সমতা বিধান করেই দিয়েছে, আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা একদম অঙ্কটাকে সলভ করব। তারপর কি আছে? তারপরে স্টেপ কি ছিল সমতা বিধান করার স্টেপ? পরের স্টেপ, যে দুটো যৌগের মধ্যে, ভালো করে শুনবে, যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলেছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের নিচে আন্ডারলাইন করা। কি বললাম? যে দুটো যৌগ বলা আছে, মানে যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বার করতে বলছে এই প্রশ্নে, সেই দুটো যৌগকে আইডেন্টিফাই করা এবং তাদের নিচে আন্ডারলাইন করা, এই হচ্ছে আমার পরের স্টেপটা। তাহলে পরের স্টেপটা কি দেখি একটু। বলেছে 4.9 গ্রাম H2SO4 এর সাথে, তার মানে অবশ্যই H2SO4 এর ভর বলে দিয়েছে, মানে H2SO4টা একটা যৌগ। কি বলেছে? সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH লাগবে, তার মানে কার সাথে কার সম্পর্ক? H2SO4 এর সাথে NaOH, সোডিয়াম হাইড্রক্সাইডের সম্পর্ক। তার মানে আমি সেই দুটোকে আন্ডারলাইন করলাম, H2SO4 আর একটা হচ্ছে NaOH, আর একটা হচ্ছে NaOH, H2SO4 আর একটা হয়ে গেল কি NaOH। কোনো অসুবিধা? চলো, এবার কি, দুটো যৌগকে আমার আন্ডারলাইন করা হয়ে গেল। এবার আন্ডারলাইন করা যৌগ দুটোর হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল বার করতে হবে। হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে। দেখো, যদি যৌগগুলোর ভর বলে দেয়, যদি যৌগগুলোর ভর বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব আণবিক ভর। ঠিক আছে? আর তাছাড়া যদি আয়তন বলে দেয় তাহলে আয়তন ক্যালকুলেট করব, মানে যদি আয়তন বলে দেয় বা আয়তন ক্যালকুলেট করতে দেয় তাহলে আয়তন ক্যালকুলেট করব, আর যদি মোল ক্যালকুলেট করতে দেয় তাহলে তো মোল ক্যালকুলেট করব। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদের ওই আন্ডারলাইন করা যৌগ দুটোর আণবিক ভরও ক্যালকুলেট করতে হতে পারে,
আয়তনও ক্যালকুলেট করতে হতে পারে, মোলও ক্যালকুলেট করতে হতে পারে। কোনটা করব সেটা ডিপেন্ড করছে কোয়েশ্চেনের ওপর। দেখো কোয়েশ্চেনটাতে তাহলে H2SO4 একটা যৌগ, H2SO4 এর কি বলে দিয়েছে, কি বলে দিয়েছে H2SO4 এর 4.9 গ্রাম H2SO4, তার মানে H2SO4 এর ভর বলে দিয়েছে। তার মানে H2SO4 এর যদি ভর বলে দেয় তাহলে আমরা কি ক্যালকুলেট করব, আণবিক ভর। তাহলে H2SO4 এর আমরা আণবিক ভর নিচে ক্যালকুলেট করব। করে ফেলো H2SO4 এর আণবিক ভর। এখানে অলরেডি দেওয়াই আছে হাইড্রোজেনের 1, তাহলে দুটো হাইড্রোজেন আছে মানে কি হবে 1 গুণিতক 2, এই হয়ে গেল হাইড্রোজেনের গল্প। সালফার, সালফার একটাই সালফার আছে, একটা সালফারের 32, তাহলে বসিয়ে দিলাম 32 প্লাস অক্সিজেনের 4, মানে 4টে অক্সিজেন আছে, একটা অক্সিজেনের কত ভর 16, তাহলে 4টে অক্সিজেনের কি হবে 16 গুণিতক 4। এটাকে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করে আনসার আসবে দেখবে 98, কত 98। ক্লিয়ার? চলো H2SO4 এর যেহেতু ভর বলে দিয়েছে আমরা আণবিক ভর ক্যালকুলেট করলাম। ভর বললেই আণবিক ভর ক্যালকুলেট করব, আর যদি আয়তন বলে দেয় বা মোল বলে দেয় তখন আয়তন বা মোল ক্যালকুলেট করব। সেটা আবার দেখা যাবে পরের কোয়েশ্চেনে কিভাবে হচ্ছে ওটা। তাহলে H2SO4 এর গল্প তো হলো যে আণবিক ভর আমরা ক্যালকুলেট করলাম। NaOH এর আমরা কি ক্যালকুলেট করব, এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইডের আমরা কি ক্যালকুলেট করব সেটা জানতে গেলে দেখতে হবে কি কোয়েশ্চেন বলেছে। বলেছে সম্পূর্ণ বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH লাগবে, তাহলে কত গ্রাম, কত গ্রাম, তাহলে কত গ্রাম NaOH লাগবে, মানে তোমাকে কি জিজ্ঞাসা করছে NaOH কত গ্রাম লাগবে, মানে NaOH এর ভর জিজ্ঞাসা করছে, ভরের একক গ্রাম। তাহলে NaOH এরও আমরা কি বার ক্যালকুলেট করব, ভর ক্যালকুলেট করতে বলছে, তার মানে অবশ্যই ভর ক্যালকুলেট করতে বলছে মানে আমরা আণবিক ভর ক্যালকুলেট করব। তাহলে NaOH এর আণবিক ভর ক্যালকুলেট করে নাও। সামনে 2 আছে, সামনে 2 আছে মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটাকে। এই সামনে 2 আছে মানে সেটা সবার সাথে আছে, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে সামনে 2 আছে মানে সবার সাথে আছে, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই, এবার এদের ভরগুলোকে দেখবো। সোডিয়ামের কত, একটা সোডিয়াম, তাহলে একটা সোডিয়ামের কত ওই যে বলে দিয়েছে 23, প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে একটাই অক্সিজেন আছে তাহলে 16, হাইড্রোজেনের তো 1, সামনে 2 আছে বলে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান কত আসছে 2 মাল্টিপ্লাইড বাই 23 আর 1 24, 24 আর 6 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে 40, তাহলে সমান হচ্ছে কত 2 ইন্টু 40 মানে হচ্ছে কি 80, কত হচ্ছে 80। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে। আমাদের আন্ডারলাইন করা যৌগ দুটোর আণবিক ভর ক্যালকুলেট করতে হতে পারে, মোল ক্যালকুলেট করতে হতে পারে, অথবা আয়তন ক্যালকুলেট করতে হতে পারে। যদি ভর বলে দেয় এবং ভরই নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, আণবিক ভর ক্যালকুলেট করব। আর যদি আয়তন বলে বা মোল বলে সেটা আমরা দেখেই বুঝতে পারবো, তখন আমরা আয়তন বা মোলকে ক্যালকুলেট করব। ক্লিয়ার? চলো এইবার দেখো ভালো করে এই সমীকরণটার দিকে তাকাও। এটা একটা ব্যালেন্স ইকুয়েশন, তার মানে আমরা বলতে পারি যে 98 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য 80 গ্রাম NaOH লাগে। এটা তো একটা ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এখানে দেখলাম H2SO4 এর ভর কত 98, NaOH এর ভর কত 80, তার মানে 98 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য কতটা NaOH লাগছে, 80 গ্রাম NaOH লাগছে, আমরা এটা বলতেই পারি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো তাহলে সেটাই আমরা লিখছি। এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 98 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য NaOH লাগে বা প্রয়োজন হয় কতটা, 80 গ্রাম। কত থেকে বললাম আমরা, এটা ইকুয়েশন থেকে বললাম যে 98 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য NaOH কতটা লাগছে 80 গ্রাম, আমরা ক্যালকুলেট করলাম, তাহলে 98 এর জন্য এখানে 80 লাগছে। আচ্ছা তাহলে 1 গ্রাম H2SO4 এর জন্য কত লাগবে, 1 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য NaOH লাগবে কতটা, ঐকিক নিয়ম করছি, একদম লাস্ট স্টেপ ছিল ঐকিক নিয়ম করা, এখন আমরা ঐকিক নিয়ম করছি। 1 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য NaOH লাগবে কতটা, তাহলে হবে কত 80 বাই 98, একবার করতে গেলে আমাদের ভাগ করতে হয়, তাহলে 80 বাই 98 গ্রাম, 80 বাই 98 গ্রাম। আমাকে কি ক্যালকুলেট করতে বলছে, আমাকে ক্যালকুলেট করতে বলছে 4.9 গ্রাম H2SO4 এর বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH লাগবে। তো আমাকে ক্যালকুলেট করতে বলছে 4.9 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য কতটা NaOH লাগবে। তো আমাকে তো 1 গ্রামের বার করতে হবে না, আমাকে ক্যালকুলেট করতে হবে 4.9 গ্রাম। এবার নিশ্চয়ই তুমি বুঝে গেছো 4.9 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য NaOH লাগে। তাহলে 1 এর জন্য আমরা বার করে ফেলেছি এটা, তাহলে 4.9 এর করতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে, করে ফেলো। তাহলে 80 বাই 98
ইন্টু 4.9। তাহলে আমাকে ওইটাকে শুধু ক্যালকুলেট করতে হবে, তাহলেই আনসার চলে আসবে। আনসার অপেক্ষা করছে আমাদের জন্য যে কখন আমরা আনসারের সাথে গিয়ে মিশবো। ঠিক হ্যাঁ, চলো তারপর তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ক্যালকুলেট করতে হবে। আমি আর নিচে যাচ্ছি না, এই পাশে ক্যালকুলেট করে দিচ্ছি। চলো তাহলে কত আসছে, 80/98 গণিতক 4.9। তাহলে 4.9টাকে আমরা একটু স্টাইল করে এরকম লিখতে পারি তো, 49/10। এক ঘরে দশমিক আছে, তার জন্য কি করলাম, একের গায়ে একটা শূন্য দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 49/10 মানেই 4.9 লিখতে পারি। চলো এবার তাকাও এদিকে, এই শূন্য শূন্য ক্যান্সেল, 49 2 98, 49 2 98 তো, ঠিক তো? হ্যাঁ, তাহলে 49 2 98, আর 2 আছে এখানে 8 আছে, বুঝতেই পারছো কত হবে, 4 হবে। 4 গ্রাম কত আসছে, 4 গ্রাম। তার মানে 4.9 গ্রাম H2SO4 এর বিক্রিয়ার জন্য কতটা NaOH লাগবে, 4 গ্রাম NaOH লাগবে। অঙ্ক সলভ। চলো মজা পাচ্ছ? হ্যাঁ, এই 6টা স্টেপ তোমাকে মনে রাখতে হবে। কি কি স্টেপগুলো দেখো, প্রথম অঙ্ক আর দ্বিতীয় অঙ্ক যেটা আমরা করলাম, তুমি যদি এ দুটো ভালো করে বুঝে যাও তাহলে আর কোনো কোয়েশ্চেন আটকাবে না, আর কোনো কোয়েশ্চেন আটকাবে না। প্রথম কি, সমীকরণ লেখা। সেকেন্ড কি, ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা। তো অঙ্ক হয়ে গেল, বাস গল্প শেষ। যদি না হয় তখন থার্ড স্টেপ সমতা বিধান করা। সমতা বিধান করার পর যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে সেই দুটো যৌগকে আন্ডারলাইন করা। কি করে বুঝবো কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে, একজনাকার ভর বলে দেবে, একজনাকার ভর ক্যালকুলেট করতে বলবে, বা একজনাকার আয়তন বলে দেবে, অন্যজনের আয়তন ক্যালকুলেট করতে বলবে, কিছু না কিছু বলে দেবে। দেখেই বুঝতে পারবে কোন দুটো যৌগের মধ্যে সম্পর্কের কথা বলা হচ্ছে। সে দুটো যৌগকে আন্ডারলাইন করা। আন্ডারলাইন করার পর ওই দুটো যৌগের হয় আণবিক ভর বার করতে হবে, হয় আয়তন বার করতে হবে, নয়তো মোল বার করতে হবে। সেটা কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করছে। যদি ভর বলে দেয় তাহলে আণবিক ভর বার করব, আর যদি আয়তন বা মোল ক্যালকুলেট করতে দেয় সেই সময় তোমরা আয়তন বা মোল নির্ণয় করব। ঠিক আছে, সেগুলো আমরা পরের কোয়েশ্চেনে দেখবো কিভাবে হচ্ছে ওগুলো। আর শেষ স্টেপ ওই নিয়ম করা, তাহলেই অঙ্কগুলো কি ফিনিশ। আর কিছু নাই অঙ্কের মধ্যে, এটুকুই তোমাকে বুঝতে হবে। চলো বোঝা গেছে এটা? তাহলে আর নিশ্চয়ই ধৈর্য ধরছে না, এবার পরের অঙ্ক নিজে নিজে সলভ করতে হবে। এবার চলো পরের কোয়েশ্চেন কি লেখা আছে, 2ZnS প্লাস 3O2 সমান 2ZnO প্লাস 2SO2। তাহলে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, দিয়ে কি কোয়েশ্চেন করছে, 100 মোল ZnS থেকে দুটো কোয়েশ্চেন আছে, কত গ্রাম ZnO এবং কত মোল SO2 পাওয়া যাবে। তার আগে কোয়েশ্চেনটাকে ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে আগে যেটা করবে কোয়েশ্চেনটাকে লিখবে। অবশ্যই কোয়েশ্চেনটাকে খাতায় লিখতে হবে, আগে কোয়েশ্চেনটাকে খাতায় লিখে নাও। কি কোয়েশ্চেনটা বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে কোয়েশ্চেন করছে যে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO, কত গ্রাম ZnO জিঙ্ক অক্সাইড এবং কত মোল SO2 সালফার ডাইঅক্সাইড পাওয়া যাবে। এই হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে লিখে নিয়েছো আশা করি। চলো এবার আমরা কি করব, ওই আমরা আমাদের পুরনো পদ্ধতিকে ছাড়বই না, আমরা 6টা স্টেপের মধ্যে অঙ্কটাকে সলভ করব। তাহলে এখানে দুটো কোয়েশ্চেন আছে, তাহলে দুটো কোয়েশ্চেনকে দুটো ডিফারেন্ট ভাবে করব। তাহলে প্রথম করব সলভ আমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা, আগে 1 নাম্বার করি তারপর 2 নাম্বার নিয়ে ভাববো। তাহলে আগে প্রথমটা সলভ করব যে কত গ্রাম ZnO পাওয়া যাবে। আগে কত গ্রাম ZnO পাওয়া যাবে আমরা এটাকে আগে ক্যালকুলেট করব। তাহলে চলো ফার্স্ট স্টেপ কি ছিল, বলো বলো ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল ইকুয়েশনটাকে লেখা। তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে ইকুয়েশনটাকে লিখতে হবে। আমার তো লেখার দরকার নেই, ওই যিনি কোয়েশ্চেন করেছেন তিনি তো মানে খুবই ভালো, তিনি ইকুয়েশন দিয়েই দিয়েছেন। তাহলে চলো আগে ইকুয়েশনটা লিখে নাও, 2ZnS plus 3O2 is equal to 2ZnO plus 2SO2। এই হচ্ছে আমার ইকুয়েশন লেখা। তাহলে আমার ইকুয়েশন লেখার হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি ছিল, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করব। যদি একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয়, আবার একটি যৌগের ভর নির্ণয় করতে বলে। ক্লিয়ার? চলো দেখা যাক ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। বলেছে 100 মোল ZnS থেকে, এই ZnS এর তো মোল বলে দিয়েছে, ভর তো বলেনি। তার মানে তো ভরের সংরক্ষণ নীতি এখানে কোনো কোয়েশ্চেনই আসছে না। তাহলে ভরের সংরক্ষণ নীতি এখানেও অ্যাপ্লাই হচ্ছে না। চলো থার্ড স্টেপ, থার্ড স্টেপ কি ছিল, সমতা বিধান করা। করে দেখো আগে সমতা বিধান আছে কিনা। 2ZnS, তাহলে জিঙ্ক আছে দুটো, সালফার আছে দুটো। চলো এদিকে দেখে নিই, জিঙ্ক কটা আছে, 2ZnO, তাহলে জিঙ্ক আছে কতগুলো, দুটো। সালফার আছে কতগুলো, দুটো। তাহলে জিঙ্ক সালফার ম্যাচ করে গেল। অক্সিজেন কতগুলো আছে, 3 2 6টা। এদিকে অক্সিজেন কতগুলো আছে,
সামনে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 2 4টে, আর এখানে একটা অক্সিজেন আছে যার আগে 2 আছে, তাহলে 4টে আর 2টো কতগুলো 6টা। তার মানে ইকুয়েশনটা ব্যালেন্স ইকুয়েশন। 3 নাম্বার স্টেপ পর্যন্ত আমি কমপ্লিট করে ফেললাম, সমীকরণ লিখলাম, দেখলাম ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হলো না, তারপরে স্টেপ দেখলাম সমতা বিধান করাই আছে। তারপরে স্টেপ কি? তারপরে স্টেপ ছিল যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে তাদেরকে আগে আইডেন্টিফাই করে তাদের নিচে আন্ডারলাইন করা। কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে অঙ্কটাকে পড়ো ভালো করে। তাহলে আমরা কিন্তু আগে এটা নিয়ে ভাবছি না, সেকেন্ডটা বাদ, আগে প্রথমটাকে নিয়ে ভাবছি যে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO পাওয়া যাবে। আগে আমি এইটুকু ভাবছি, পরে আবার সেকেন্ড স্টেপটা নিয়ে ভাববো। তার মানে প্রথম এই অঙ্কটা সলভ করার জন্য কার সাথে কার সম্পর্ক? 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO পাওয়া যাবে। তার মানে কার সাথে কার সম্পর্ক? ZnS এর সাথে ZnO এর সম্পর্ক। তাহলে আগে ZnS এর তলায় আন্ডারলাইন করলাম, ZnO এর তলায় আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করার পর নেক্সট স্টেপ কি ছিল? হয় আণবিক ভর ক্যালকুলেট করতে হবে, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে, নয়তো আয়তন ক্যালকুলেট করতে হবে। চলো কি করা যায়, কি করা যাবে এবার দেখা যাক। বলেছে 100 মোল ZnS থেকে, তাহলে ZnS এর কি বলে দিয়েছে? মোল বলে দিয়েছে। ZnS এর কি বলে দিয়েছে? মোল বলে দিয়েছে। তাহলে মোল যখন বলে দিয়েছে আমি তো তার ভর আণবিক ভর ক্যালকুলেট করতে যাব না। যখন মোল বলে দেবে আমি মোল ক্যালকুলেট করব, যখন আয়তন বলে দেবে আমি আয়তন ক্যালকুলেট করব, আর যখন ভর বলে দেবে আমি ভর ক্যালকুলেট করব। এই তো ব্যাপার। তাহলে এই যে ZnS এর মোল কি করে বার করব? দেখো কোনো একটা ব্যালেন্স ইকুয়েশনের সামনে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে আমরা বলি মোল সংখ্যা। কি বলি? মোল সংখ্যা। তার মানে এই বিক্রিয়াটাতে যদি আমি বলি ZnS কত মোল আছে, তাহলে সামনে কত নাম্বার আছে? 2, তার মানে 2 মোল ZnS আছে। এই বিক্রিয়াটাতে যদি আমি বলি অক্সিজেন কতটা লেগেছে, তাহলে সামনে কত আছে? 3, তার মানে 3 মোল অক্সিজেন লেগেছে। তাহলে সামনের নাম্বারটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে ZnS এর আমাকে আণবিক ভর মোল অথবা আয়তন ক্যালকুলেট করতে হতে পারে। কোনটা ক্যালকুলেট করব? কোনটা ক্যালকুলেট আমি করব সেটা ডিপেন্ড করছে কি বলে দিয়েছে। ZnS এর আমাকে মোল বলে দিয়েছে যে 100 মোল ZnS থেকে কতটা ZnO পাওয়া যাবে। তাহলে 100 মোল, তার মানে মোল বলে দিয়েছে। তাহলে মোল যখন বলে দিয়েছে আমি কি করব? নিশ্চয়ই আণবিক ভর ক্যালকুলেট করব না, আমি মোল ক্যালকুলেট করব। তাহলে ZnS কতটা লেগেছে? 2 মোল। এই যে সামনে নাম্বারটা কত আছে? 2, তার মানে 2 মোল। তাহলে এই বিক্রিয়াটাতে যেটা আমরা লিখেছি, এই বিক্রিয়াটাতে ZnS লেগেছে কতটা? 2 মোল। কতটা? 2 মোল। চলো নেক্সট কি বলেছে? ZnO আন্ডারলাইন করা সেকেন্ড যৌগ হচ্ছে ZnO। এবারে ZnO জিঙ্ক অক্সাইডের আমরা কি বার করব? ভর বার করব, মানে আণবিক ভর বার করব, মোল বার করব, না আয়তন বার করব? সেটা ডিপেন্ড করছে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে। ভালো করে তাকাও কি বলেছে? কত গ্রাম ZnO লাগবে। তাহলে গ্রাম বলছে মানে কি? ZnOর আমাকে ভর ক্যালকুলেট করতে বলছে। তাহলে ভর ক্যালকুলেট করতে বলছে মানে তো আমি মোল বা আয়তন বার করব না, আমি কি ক্যালকুলেট করব? আমি আণবিক ভর ক্যালকুলেট করব। ভর নির্ণয় করতে বলছে, তার মানে আমি ভরকে ক্যালকুলেট করতে বলছে মানে আমি আণবিক ভর ক্যালকুলেট করব। তাহলে সামনে 2 আছে, মানে 2 মাল্টিপ্লাইড বাই জিঙ্ক। জিঙ্কের কত? ওই যে দিয়ে দিয়েছে 65.5, প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে একটা অক্সিজেন মানে 16। তাহলে কত হচ্ছে? এটাকে ক্যালকুলেট করে ফেলো। 2 ইন্টু এটা কত আসছে? 6 আর 5-এ 11 নাকি? ওই দশমিক এটা 5 হয়ে গেল, 6 আর 5-এ 11, 1 হাতে 1, 6 একে 7 আর 1-এ 8, 81। 5, 6 আর 5-এ 11, 1 হাতে রয়েছে 1, 6 আর 1-এ 7 আর 1-এ 8, 81.5 ইন্টু 2। তাহলে ইন্টু 2 মানে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত আসছে? 10-এর 0, 5 2 10-এর 0, হাতে রয়েছে 1, 2 একে 2 আর 1-এ 3, আর 2 16, 163। ঠিক আছে, 163, 163। 5 2 10, 2 একে 5 2 10, 2 একে 2 আর 3, 8 2 16। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে দুটো যৌগকে আমরা আন্ডারলাইন করলাম সেই দুটো যৌগের আমাদের ভর মানে আণবিক ভর, মোল অথবা আয়তন ক্যালকুলেট করতে হতে পারে। কোনটা ক্যালকুলেট করবো সেটা আমাকে কোয়েশ্চেনটাকে পড়ে বুঝতে হবে। যেহেতু ZnS এর মোল বলে দিয়েছে মানে আমি মোল ক্যালকুলেট করলাম, আর যেহেতু আমাকে ZnOর ভর বার করতে বলেছে তার জন্য আমি আণবিক ভর ক্যালকুলেট করলাম। ক্লিয়ার জায়গাটা? এবার দেখো আমরা কি লিখতে পারি। এবার কি আমরা এটা লিখতে পারি? তাকাও, 2 মোল ZnS থেকে ZnO পাওয়া যায় 163 গ্রাম। এটা তো ভর ক্যালকুলেট করেছি, তাহলে আমরা লিখতে পারি কি না 2 মোল ZnS থেকে ZnO পাই বা পাওয়া যায় কতটা? 163 গ্রাম।
লিখতে পারি এই ইকুয়েশন অনুযায়ী 2 মোল জেডএনএস থেকে জেডএনও কতটা পেয়েছি 163 গ্রাম। তাহলে 1 মোল জেডএনএস পেতে ঐকিক নিয়ম করছি এবার, একদম শেষ প্রসেস। জেডএনও পাই কতটা 2 এর জন্য, তার মানে 2 দিয়ে ভাগ হবে, তাহলে 163/2 গ্রাম। লিখতে পারি 2 মোলের জন্য এটা, তাহলে 1 মোলের জন্য এটা, ঐকিক নিয়ম। আমাকে ক্যালকুলেট করতে হবে 100 মোল জেডএনএস থেকে কতটা জেডএনও পাওয়া যায়। তাহলে 100 মোলের জন্য কি হবে, 100 মোল জেডএনএস থেকে জেডএনও পাওয়া যায় কত হবে 163/2 ইন্টু 100। ঠিক আছে, চলো তাহলে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 100কে কেটে আমরা লিখতে পারি 50। এবার 50 দিয়ে এটাকে কি করতে হবে, তোমার গুণ করতে হবে 163 ইন্টু 50। তাহলে শেষকালে একটা শূন্য বসিয়ে দিলাম। 3 5 15 5 হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31 হাতে রয়েছে 3, 5 একে 5 আর 3 8, তাহলে 8150 গ্রাম। 8150 গ্রাম। গুণ ঠিকঠাক করলাম তো? আমার এখানে বিশাল কনফিউশন। 0 5 3 15 5 হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31, একদম ঠিক আছে। 8150 গ্রাম কি না 100 গ্রাম জেডএনএস থেকে জেডএনও পাওয়া যায় কতটা 81, মানে 8150 গ্রাম। প্রথম কোয়েশ্চেন সলভ। চলো সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন তো আমরা আবার একই রকম ভাবে সলভ করব, যেভাবে সলভ করলাম প্রথমেরটা। এবার সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাওয়া যাক। কি বলেছে, কত মোল SO2 পাওয়া যাবে। তাহলে চলো আবার বিক্রিয়াটাকে লিখি। প্রথম কোয়েশ্চেন তো সলভ হয়ে গেল, এবার সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলেছে, কত মোল SO2 পাওয়া যাবে। তাহলে আরেকবার বিক্রিয়াটাকে লিখি। কি আছে, 2 ZNS প্লাস 3O2 সমান 2 ZNO প্লাস 2SO2। বিক্রিয়াটাকে লিখলাম। সেকেন্ড, ভরের সংরক্ষণ নীতি, এখানে তো অ্যাপ্লাই হবে না, অলরেডি আমরা দেখে নিয়েছি, তাহলে অ্যাপ্লাই হলো না। থার্ড স্টেপ, ব্যালেন্স আছে কিনা ইকুয়েশনটা। তাহলে ইকুয়েশনটা কি ব্যালেন্স আছে, আগেই দেখে নিয়েছি ব্যালেন্স ইকুয়েশন, তাহলে ব্যালেন্স আছে। তারপরে স্টেপ ছিল যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলবে তাদেরকে আন্ডারলাইন করা। তাহলে কি বলছে সেকেন্ড কোয়েশ্চেন, 100 মোল জেডএনএস থেকে প্রথম তো হয়ে গেছে, কত মোল SO2 পাওয়া যাবে। মানে কার কার সাথে সম্পর্ক, ZNS এর সাথে SO2 এর সম্পর্ক সেকেন্ড কোয়েশ্চেন অনুযায়ী। ঠিক হ্যাঁ, আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করা যৌগগুলোর কি ক্যালকুলেট করতে হবে সেটা ডিপেন্ড করছে কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন কি আছে বলেছে 100 মোল জেডএনএস থেকে, তার মানে অবশ্যই জেডএনএস এর মোল বলে দিয়েছে, মানে মোল ক্যালকুলেট করব। তাহলে এখানে জেডএনএস কতটা লেগেছে 2 মোল। ঠিক হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, কত মোল SO2 পাওয়া যাবে। তাহলে SO2 এর আমাকে মোল বার করতে বলছে, ভর বার করতে বলেনি যে আণবিক ভর বার করব। আমাদের ক্যালকুলেট করতে বলছে SO2 কত মোল পাওয়া যাবে, তাহলে মোল ক্যালকুলেট করতে বলছে। আর কোনো একটা ইকুয়েশনের সামনের নাম্বারটাই হচ্ছে মোল নাম্বার। তার মানে SO2 কতটা উৎপন্ন হয়েছে, সামনে 2 আছে, মানে কি 2 মোল। তার মানে এই কোয়েশ্চেন অনুযায়ী 2 মোল জেডএনএস থেকে 2 মোল SO2 পাওয়া যায়। 2 মোল জেডএনএস থেকে 2 মোল SO2 পাওয়া যায়। যখন ভর বলছিল তখন এভাবে লিখছিলাম যে এত জেডএনএস থেকে এত গ্রাম ভর, মানে জেডএনও পাওয়া যায় এত গ্রাম। ভর বলছিল, ভর লিখছিলাম। তো এখানে আমি মোল ক্যালকুলেট করতে বলছে, মানে আমি এখানে কি লিখতে পারি, 2 মোল জেডএনএস থেকে, আচ্ছা লেখার তো আর জায়গা নেই, আমি এভাবে লিখছি 2 মোল জেডএনএস থেকে SO2 পাওয়া যায় কতটা 2 মোল। পাওয়া যাবে তো? তোমরা ভালোভাবে লিখবে একটু, যে 2 মোল জেডএনএস থেকে SO2 পাওয়া যায় 2 মোল। তাহলে 1 মোল থেকে কত পাওয়া যাবে, 1 মোল জেডএনএস থেকে SO2 পাওয়া যাবে কতটা 2/2 মোল। একের বার করতে গেলে তো ভাগ করতে হয়, ভাগ করলাম। 2 মোলের জন্য এখানে 2 মোল, তাহলে 1 মোলের জন্য কি হবে, 1 মোল জেডএনএস থেকে পাওয়া যায় SO2 কতটা পাওয়া যায় 2/2 মোল। আমাকে বার করতে কি হবে 100 মোল জেডএনএস থেকে, তাহলে 100 মোল জেডএনএস থেকে SO2 কতটা পাওয়া যাবে 2/2 ইন্টু 100, তাহলে সমান হচ্ছে কত 100 মোল। তাহলে দেখো কোয়েশ্চেন সলভ। কি কি না 100 মোল জেডএনএস থেকে কত গ্রাম জেডএনও পাওয়া যাবে, 8150 গ্রাম জেডএনও পাওয়া যাবে। আর কত মোল SO2 পাওয়া যাবে, 100 মোলই SO2 পাওয়া যাবে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। শেয়ার করতে হবে, তুমি সাবস্ক্রাইব করো না করো কিন্তু শেয়ার করতে হবে। ঠিক আছে, চলো।
নেক্সট কোয়েশ্চেনে যাবো এরপর। চলো নেক্সট কোয়েশ্চেন। অলরেডি দেখতে পাচ্ছ তুমি, ভিডিওটাকে পজ করো, পজ করে আগে খাতায় অঙ্কটাকে লেখো, দিয়ে নিজে নিজে করার চেষ্টা করো, তারপর ভাবা যাবে। কি আছে? উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe তৈরির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, আর বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। আর তোমার দেওয়া আছে প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর, যেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ অবশ্যই অঙ্কটাকে পড়ে বিক্রিয়াটাকে লেখার। তাহলে আমাদের আগে বিক্রিয়াটাকে লিখতে হবে। এখানে কিন্তু বিক্রিয়াটা দেওয়া নেই, আমাদের একটু ভেবে বিক্রিয়াটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা বিক্রিয়াটাকে লিখি। আচ্ছা, প্রথমত এখানে দুটো কোয়েশ্চেন আছে, দেখো কি, একটা হচ্ছে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, আর একটা হচ্ছে কত মোল Fe2O3 লাগবে। তাহলে আমরা সেকেন্ড পার্টটাকে পরে ভাববো, আগে ফার্স্ট পার্টটাকে নিয়ে কাজ করি, যে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে আগে আমাদের কি কাজ? আগে আমাদের হচ্ছে বিক্রিয়াটাকে লিখতে হবে, বিক্রিয়াটাকে লিখতে হবে। বিক্রিয়াটাকে আগে লিখে ফেলি। কি? অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অবশ্যই Fe2O3 এর রিয়াকশন, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস Fe2O3। চলো, এদের বিক্রিয়ায় কি হচ্ছে? 558 গ্রাম Fe তৈরির জন্য, তাহলে অবশ্যই কি উৎপন্ন হয়েছে? Fe তো উৎপন্ন হয়েছেই, কারণ আমাকে কোয়েশ্চেন তো এটাই বলছে যে অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 বিজারণ করে Fe উৎপন্ন হয়েছেই। এবার এর সঙ্গে তো আরো যৌগ উৎপন্ন হয়েছে, আরো যৌগ যেটা উৎপন্ন হয়েছে এক্সট্রা, যেটা সেটা হচ্ছে Al2O3। এবার তুমি এটা কি করে জানবে? এটা তো তোমার জানার কথা নয়, এটা তো দিয়ে দেওয়া নেই। এটা হচ্ছে তোমার কাছে যখন তুমি এই কোয়েশ্চেনগুলোকে বারবার সলভ করবে। ধরো আমরা কি করছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছি, তা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি করলে, তারপর যখন তোমার বই থেকে তুমি প্র্যাকটিস করবে, তখন একটা সময় পর অবশ্যই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তা প্র্যাকটিস করার পর একটা সময় কিন্তু তুমি এই বিক্রিয়াগুলো লিখতে পারবে। আর মাধ্যমিকে কমন বিক্রিয়াগুলোই আসে, মানে একই রকম বিক্রিয়াই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, তো এই নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। অবশ্যই তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, যে এই যে আমি লিখে দিলাম Al2O3, এটা কিভাবে লিখলাম? না, এটা আমার জানা আছে বলে আমি লিখলাম। সেরকমই তোমাকে জানা থাকতে হবে যে বিক্রিয়াটা কি হবে। এই বিক্রিয়া লেখাটাই একটু তোমার একটু জটিল। এবার সেটা লিখতে গেলে তোমাকে বারবার অনেক কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। কি বললাম বুঝতে পারছো তো? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। কিভাবে সলভ করতে হয় তুমি পারবে যদি তুমি বিক্রিয়াটাকে লেখো। তাহলে বিক্রিয়াটা লেখার জন্য তোমাকে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যে কিরকম বিক্রিয়া হতে পারে, কিরকম কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা অলরেডি সলভ করছি। এরপরে তুমি তোমার বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে নতুন নতুন অঙ্ক, নতুন নতুন বিক্রিয়া, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। একটা সময় পর তুমি বিক্রিয়াটা একদম মানে ইজিলি লিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের ফার্স্ট কাজ কি ছিল? ফার্স্ট কাজ অঙ্কটাকে পড়ে বিক্রিয়াটাকে লেখা। তাহলে আমি অঙ্কটাকে পড়লাম, পড়ার পর কি করলাম? বিক্রিয়াটাকে লিখলাম। তারপরের কাজ কি ছিল? ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা। অর্থাৎ যদি একটা যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দেয়, তাহলে সেখানে আমরা ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করব। একটু ভাবো, দিয়ে ভেবে বলো এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। কে কে ভাবছো হবে? যে যে ভাবছো হবে, একবার কান ধরে দাঁড়িয়ে পড়ো। মোটেও হবে না এখানে। কেন হবে না? তার কারণ এখানে দেখো, আমাদের কখন ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হয়? যখন একটা যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দেয়। এই কোয়েশ্চেনে দেখো কি আছে, 558 গ্রাম Fe তৈরির জন্য, তার মানে আমাকে শুধু এই Feর ভর বলে দিয়েছে, বাকি এগুলোর ভর একটারও বলেনি। তাহলে যদি একটা যৌগ বাদ দিয়ে বাকি প্রত্যেকটার ভর বলে দিত, তাহলে আমি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করতাম। কিন্তু এখানে আমাকে শুধু একটারই যৌগের ভর বলেছে, বাকি সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। তাহলে আমি এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে ভরের সংরক্ষণ নীতি হলো না। ফার্স্ট কাজ সমীকরণ লেখা, লিখলাম। সেকেন্ড কাজ ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা, যেটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম না। থার্ড স্টেপ কি ছিল? সমতা বিধান করা। দেখো ইকুয়েশনটা ব্যালেন্স ইকুয়েশন না ব্যালেন্স ইকুয়েশন নয়। এখানে কটা অ্যালুমিনিয়াম আছে? একটা। এদিকে কটা আছে? দুটো। তাহলে এটা কি ব্যালেন্স ইকুয়েশন? না, ব্যালেন্স ইকুয়েশন নয়। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আর ব্যালেন্স করা আমরা অলরেডি সেকেন্ড ক্লাসে শিখে গেছি। তোমরা যারা শেখোনি অবশ্যই গিয়ে শিখে নাও, কারণ ব্যালেন্স করা অত্যন্ত জরুরি। ব্যালেন্স না করলে কিন্তু অঙ্কগুলো একটাও মিলবে না। ঠিক আছে, তাহলে ব্যালেন্স আগে করতে হবে আমাকে। কিভাবে করব আমরা? না, আমরা সাধারণত এরকম ধরে নিই, এখানে এটা, এখানে বি, এখানে সি, এখানে ডি, দিয়ে আমরা এ বি সি ডি এর মান বার করি ম্যাথামেটিক্যাল ভাবে। একটা প্রসেসে হয় যে আমরা মান বসিয়ে বসিয়ে ভেরিফাই করে করে দেখি যে কোনটাতে ম্যাচ করছে। তো সেটা যদি তুমি প্রথমেই বুঝতে পেরে যাও, তাহলে প্রথমেই ওটা করে দিতে পারো। ধরো আমি বুঝতে পারছি না, আমি তো ধরো অত জানি না, তো আমি ধরো ওটাকে বুঝতে পারছি না, আমি এবিসিডি ধরে যদি সলভ করি, তাহলে কিভাবে আমরা ব্যালেন্স করব?
কি করি, আমরা প্রথম ABCD ধরে নিই, দিয়ে লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা দেখি, রাইট হ্যান্ড সাইডে ওই প্রত্যেকটা পরমাণুর সংখ্যা আমরা দেখি। তাহলে যদি আমি এই সমীকরণ থেকে বলি যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, চলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি লিখতে পারি, অ্যালুমিনিয়াম কতগুলো আছে, সামনে A আছে মানে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে কতগুলো অ্যালুমিনিয়াম আছে, দেখো অ্যালুমিনিয়ামের পাশে একটা নাম্বার আছে 2 আর সামনে একটা নাম্বার আছে D, তার মানে অ্যালুমিনিয়াম কতগুলো আছে, এই দুটো নাম্বারকে গুণ করে দিতে হয়, তাহলে অ্যালুমিনিয়াম আছে 2D, তাহলে A সমান 2D হবে। ব্যালেন্স হওয়ার পর অবশ্যই কি হবে, অ্যালুমিনিয়ামের এদিকের সংখ্যা এদিকের সংখ্যার সাথে সমান হবে, তাহলে এদিকে অ্যালুমিনিয়াম যদি এটা থাকে আর এদিকে অ্যালুমিনিয়াম যদি 2Dটা থাকে, তাহলে অ্যালুমিনিয়ামকে সমান হতে হবে, তবেই তো ব্যালেন্স হবে। তাহলে আমরা কি লিখলাম, A সমান 2D। নেক্সট Fe হচ্ছে কতগুলো আছে 2B, এদিকে Fe কতগুলো আছে Cটা, তাহলে অবশ্যই এরাও সমান হবে। অক্সিজেন কতগুলো আছে 3B, সামনে B পাশে 3, তার মানে হচ্ছে 3B, আর রাইট হ্যান্ড সাইডে কতগুলো অক্সিজেন আছে 3D, তাহলে অবশ্যই 3B 3Dর সাথে সমান হবে। তাহলে আমরা কটা ইকুয়েশন পেয়েছি, 3টে ইকুয়েশন পেয়েছি। আমরা যেভাবে সমতা বিধান করা শিখেছি, তুমি নর্মালি করতেই পারো, কোনো সমস্যা নেই, এভাবেই তোমাকে করতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তুমি তোমার মতো করে সলভ করতেই পারো, কিন্তু এভাবে করলে কি হয় না, কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না, ভাবারও দরকার নেই, জাস্ট 2-1 মিনিট সময় লাগবে, আমরা সমতা বিধান করে ফেলবো। তাহলে আমরা কি করলাম, 3টে ইকুয়েশনকে ফর্ম করার পর দেখবো যে ABCD এই 4টে ভেরিয়েবলের মধ্যে কোনটা ম্যাক্সিমাম নাম্বারে আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুয়েশনে আছে। তাকাও এদিকে, A আছে একটা ইকুয়েশনে, এখানে A নেই, এখানে A নেই, B আছে এই একটা ইকুয়েশনে, এই একটা ইকুয়েশনে, C একটা ইকুয়েশনে আছে, আর D আছে এই একটা ইকুয়েশনে, এই একটা ইকুয়েশনে। তার মানে B অথবা D এর ভ্যালু আমরা পুট করতে পারি, আর যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ ভেরিয়েবলে আছে তার ভ্যালু আমরা কত পুট করি, 1 পুট করি। তাহলে আমরা হয় B অথবা D কোনো একটার ভ্যালু 1 পুট করে দেবো। তাহলে আমরা ধরে নিলাম যে B ইকুয়াল টু 1। তাহলে যদি B ইকুয়াল টু 1 পুট করি, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, 3 ক্যান্সেল হয়ে গেল, B সমান যদি D হয় আর B এর ভ্যালু যদি 1 হয়, তাহলে D এর ভ্যালু কত হবে, 1 হবে, হবে তো। চলো C এর ভ্যালু কত হবে, 2B সমান C, আর B এর ভ্যালু হচ্ছে 1, তাহলে B এর ভ্যালু যদি আমরা 1 পুট করি, 2 ইন্টু 1 মানে 2, তার মানে C সমান কত হবে, 2 পেয়ে গেলাম। আচ্ছা D এর ভ্যালু তো আমরা অলরেডি 1 পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A এর ভ্যালু কত হবে, 2 ইন্টু D মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, তার মানে A এর ভ্যালু পেয়ে গেলাম, B এর ভ্যালু পেয়ে গেলাম, C এর ভ্যালু পেয়ে গেলাম, D এর ভ্যালু পেয়ে গেলাম। প্রত্যেকটা ভ্যালুকে পুট করে দাও, কোথায় পুট করব না, এই যে এখানে আমরা ধরে নিয়েছিলাম, তাহলে A এর জায়গায় কত লিখবো 2, B এর জায়গায় কত লিখবো, B সমান 1 পুট করেছি, তাহলে B এর জায়গায় 1 লেখাও যা, মানে সামনে এরকম 1 লেখাও যা, না লেখাও তাই, কিছু নেই মানে 1ই আছে, ঠিক আছে। চলো C এর ভ্যালু কত পুট করব, 2, আর D এর ভ্যালু কত পুট করব, 1, তাহলে D এর ভ্যালু 1 পুট করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের এখন ব্যালেন্স ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা আনব্যালেন্স ছিল ইকুয়েশনটা, আমরা তারপর কি করলাম, এই প্রসেসে গিয়ে ব্যালেন্স করে নিলাম ইকুয়েশনটাকে। এখন দেখো পুরো ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন, একটু তাকাও ভালো করে ইকুয়েশনটার দিকে, দেখো ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন। কটা অ্যালুমিনিয়াম, দুটো, কটা অ্যালুমিনিয়াম, দুটো, কটা Fe, দুটো, কটা Fe, দুটো, কটা অক্সিজেন, 3টে, কটা অক্সিজেন, 3টে, ঠিক আছে। চলো তাহলে আমাদের 3 নম্বর স্টেপ পর্যন্ত কমপ্লিট হলো, আমরা ব্যালেন্স পর্যন্ত করলাম। তারপরে স্টেপ কি ছিল, যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে তাদের নিচে আন্ডারলাইন করা। তাহলে শুধুমাত্র যদি আমরা প্রথম কোয়েশ্চেনটার জন্য ভাবি, তাহলে কি বলছে, 558 গ্রাম Fe তৈরির জন্য, কি তৈরির জন্য, Fe তৈরির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, তার মানে কার সাথে কার সম্পর্ক, অ্যালুমিনিয়ামের সাথে Fe। চলো আন্ডারলাইন করে দিই। তারপরে স্টেপ কি ছিল, আন্ডারলাইন করা যৌগগুলোর হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করব, তার জন্য আমাকে কোয়েশ্চেনটার দিকে তাকাতে হবে। কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে 558 গ্রাম Fe তৈরির জন্য, তার মানে Fe কি বলে দিয়েছে, ভর বলে দিয়েছে। তাহলে আমরা Fe কি ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করব, আণবিক ভর বা পারমাণবিক ভর। কটা Fe আছে, দুটো, মানে সামনে 2 আছে মানে 2 ইন্টু Fe, একটা Fe কত, এই যে আমার কাছে ইনফরমেশন আছে 55.8, তাহলে 2 ইন্টু 55.8, এটাকে ক্যালকুলেট করো, 8 2 16 6, হাতে রয়েছে 1, 5 2 10, আর একে 11, 1 5 2 10, আর একে 11, তাহলে 111.6 2Fe এর আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর যাই বলো না কেন আমরা ক্যালকুলেট করলাম। তারপর এদিকে কি আছে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কি ক্যালকুলেট করতে বলছে, কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, মানে অ্যালুমিনিয়ামেরও আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ভর বার করতে বলছে, তার মানে আমরা অ্যালুমিনিয়ামেরও আণবিক ভর বার করব।
2 ইন্টু অ্যালুমিনিয়ামের দেখো দেওয়া আছে 27, 27 2 54। তাহলে আমরা বলতে পারি এই রিয়াকশনটা থেকে 111.6 গ্রাম এফি প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম লাগে 54 গ্রাম। ভালো করে আরেকবার দেখাও, 111.6 গ্রাম এফি প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম লাগে 54 গ্রাম। অবশ্যই লিখতে পারি, চলো লিখে ফেলি। 111.6 গ্রাম এফি পেতে অ্যালুমিনিয়াম লাগে কতটা? 54 গ্রাম। তাহলে 1 গ্রাম এফি পেতে কতটা লাগবে? 1 গ্রাম এফি পেতে অ্যালুমিনিয়াম লাগবে। তাহলে একের জন্য বার করতে গেলে ভাগ করতে হবে, ঐকিক নিয়ম। 54/112 কত? 111 না, 111.6 গ্রাম। কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে 558 গ্রাম এফি তৈরির জন্য। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে 558 গ্রাম এফি পেতে অ্যালুমিনিয়াম লাগবে। তাহলে এটার জন্য করতে গেলে কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 54 ডিভাইডেড বাই 111.6 ইন্টু কত? 558। তাহলে 558। বোঝা গেছে? চলো এবার এখানে আমরা কি করব? এই যে দশমিক থেকে আগে তুলে দিই, দশমিকের থেকে আগে ঝঞ্ঝাট মুক্ত হই আমরা। 54 ডিভাইডেড বাই, তাকাবে এদিকে, এখানে দশমিক তুলে দিয়ে 1 লিখলাম। 1 ঘর আগে দশমিক আছে, তার জন্য কি করলাম? ওপরে একটা 10 দিয়ে গুণ করে দিলাম, মানে বাই 10 হতো, সেই 10টাই ওপরে গিয়ে কত হয়ে যাবে? ইন্টু 10 হবে। তো এটা কত লিখতে পারি? 1116 বাই 10। এবার বাই 10টাকে আমরা একবার ওপরে তুলে দিতে পারি, তাহলে ইন্টু 10 লিখে দিলাম। ইন্টু কত হয়ে গেল? 5 5 8। এবার দেখো একটু ভালো করে তাকাও, দেখো কাটাকাটি যাচ্ছে। এই যে 558 আর এই 1116 এর ডবল, 558 ডবল হচ্ছে কত? এই নাম্বারটা, তাই তো? হ্যাঁ, 558 ডবল হচ্ছে এই নাম্বারটা। এবার 2 দিয়ে কাটাকাটি করে দাও 54কে, 2 দিকে 54কে কেটে কত হয়ে যাবে? 27। মানে 27 ইন্টু 10 সমান কত? 270 গ্রাম। তার মানে 558 গ্রাম এফি পেতে গেলে আমাকে কতটা অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করাতে হবে? 270 গ্রাম অ্যালুমিনিয়াম নিতে হবে আমাকে। ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন সলভ। চলো সেকেন্ড কোয়েশ্চেন সলভ করি। সেকেন্ড কোয়েশ্চেনটা তোমরা করবে এবার। কি সেকেন্ড কোয়েশ্চেন বলেছে? ওই একই বিক্রিয়া, তাহলে যেহেতু একই বিক্রিয়া আমি আর একবার এটাকে নিয়ে কপি পেস্ট করে দিই। চলো কপি পেস্ট করে দিই আগে ওদিকে। কি একদম সমতা বিধান পর্যন্ত, 2Al প্লাস Fe2O3 সমান 2Fe প্লাস Al2O3। বিক্রিয়াটাকে আগে আমরা লিখে দিলাম। তাহলে বিক্রিয়া লিখলাম, সমতা বিধান অলরেডি হয়েই আছে, তাহলে সমতা বিধান পর্যন্ত হয়ে আছে। তারপরে স্টেপটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে তাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের জন্য কোয়েশ্চেনটা এরকম হবে যে 558 গ্রাম এফি তৈরির জন্য কত মোল Fe2O3 লাগবে? কত মোল Fe2O3 লাগবে? তাহলে কার সাথে কার সম্পর্ক? এখন এফির সাথে Fe2O3 সম্পর্ক। আন্ডারলাইন করে দাও, Fe2O3 এফি, Fe2O3 এফি। চলো এফির কি বলে দিয়েছে? ভর বলে দিয়েছে। এই যে 558 গ্রাম এফি, কারণ এফির কি বলে দিয়েছে? ভর বলে দিয়েছে। তাহলে আমরা এফির কি করব? আণবিক ভর ক্যালকুলেট করব। তাহলে 2 ইন্টু কত হবে? 55.8, যেটা করলাম একটু আগে। তাহলে কত আসছে? 111.6। তাহলে এফির আমরা আণবিক ভর ক্যালকুলেট করে নিলাম। অন্যদিকে কি বলছে? কত মোল Fe2O3 লাগবে? তাহলে Fe2O3 কি লাগবে? আমার মোল ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? মোল বার করতে হবে। অবশ্যই ভর বার করলে চলবে না। তাহলে এখানে এফির আগে দেখো কোনো নাম্বার নেই, মানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। আর সামনের নাম্বারটা কি? আমরা একটু আগে কি দেখলাম? মোল নাম্বার। তার মানে এখানে মোল কতটা লাগবে? 1 মোল। 1 মোল, সামনের নাম্বারটাই মোল। যেহেতু মোল ক্যালকুলেট করতে হবে তার জন্য আমরা মোল ক্যালকুলেট করলাম। দিয়ে এখন আমরা কি লিখতে পারি? এখন তো আমরা লিখতে পারি 111.6 গ্রাম এফি পেতে Fe2O3 কতটা লাগে? 1 মোল। লিখতে পারি তো একই রকম ভাবে। দিকটা মুছে দিই, চলো এদিকটা মুছে দিই আমরা এবার।
তাহলে আমরা এবার ওই বিক্রিয়া থেকে কি লিখতে পারি, ওই যে ডান দিকে আমরা বিক্রিয়াটা লিখেছি ওখান থেকে আমরা কি লিখতে পারি, 111.6 গ্রাম এফি পেতে Fe2O3 লাগে কত, 1 মোল। ঠিক, তাহলে 1 গ্রাম এফি পেতে কতটা লাগবে, সেই একই নিয়ম, ঐকিক নিয়ম করা, আর কিছু নেই, বোর হয়ে যাবে তুমি ঐকিক নিয়ম করতে করতে। Fe2O3 লাগবে কত হয়ে যাবে, 1/111.6 মোল। আমাকে ক্যালকুলেট করতে হবে কি 558 গ্রাম এফি পেতে কত মোল লাগবে, তাহলে 558 গ্রাম এফি পেতে Fe2O3 লাগে কত হবে, 1/111.6 ইন্টু 558। এখানটা গন্ডগোল হয়ে গেছে একটু না, ঠিক করে দিয়ে থাকে এবার, ঠিক আছে। চলো তাহলে এখানে কি করব, এই একই রকম ভাবে ওপরে 10 দিয়ে দিলাম আর নিচে দশমিকটা তুলে দিলাম, গণিতক 558 এর ডবল হচ্ছে এটা, 10/2 সমান কত লাগছে, 5 মোল। তাহলে দেখো সেকেন্ড কোয়েশ্চেনও কিন্তু সলভ হয়ে গেল, ফার্স্ট কোয়েশ্চেনও যা সেকেন্ড কোয়েশ্চেনও তাই, একই রকম দুবার ঐকিক নিয়ম করতে হবে, দুবার ইকুয়েশনটাকে লিখে। কোনো ডাউট, কোনো সমস্যা, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে কত মোল Fe2O3 লাগবে, কত মোল Fe2O3 লাগবে, 5 মোল Fe2O3 লাগবে। ঠিক আছে, চলো লিখে ফেলো আগে, তারপর পরের কোয়েশ্চেন করবো এরপর। চলো নেক্সট কোয়েশ্চেন, একটা বিশাল বড় কোয়েশ্চেন, ঠিক আছে। যারা ভাবছিলে এতক্ষণ এই একই রকম অঙ্ক সব হয়ে যাচ্ছে সব পারছি, তারা একবার ভিডিওটাকে পজ করো, পজ করে এই অঙ্কটাকে করার চেষ্টা করো। অবশ্যই এটা সালের কোয়েশ্চেন, ঠিক আছে। আজকে যা কোয়েশ্চেন সলভ হচ্ছে সব সালের কোয়েশ্চেন, ঠিক আছে। তো একবার সলভ করার চেষ্টা করো ভিডিওটাকে পজ করে। যারা ভাবছো যে হ্যাঁ হয়ে যাচ্ছে, দারুণ মজা আসছে, অবশ্যই মজা আছে। তুমি যদি ভাবো অবশ্যই সলভ করতে পারবে, তুমি চেষ্টা করো, দেখো তুমি নিজেই সলভ করতে পারবে। অবশ্যই তোমাকে একটু মূল কনসেপ্ট জানতে হবে, আর আমি যে 6টা স্টেপ বললাম ওই 6টা স্টেপ অনুযায়ী অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে। চলো চেষ্টা করো। দেখো কি লেখা আছে, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3 মানে অ্যামোনিয়া, 33.3 গ্রাম CaCl2 এবং 10.8 গ্রাম H2O পাওয়া গেল। দিয়ে তিনটে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে, বিক্রিয়াতে কত গ্রাম CaOH2 অংশগ্রহণ করেছিল। CaOH2 মানে হচ্ছে কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে কি CaOH2। তারপর কত মোল NH3 উৎপন্ন হলো, আর উৎপন্ন NH3 এর STP তে আয়তন কত। তিনটে ডিফারেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে ভিডিওটাকে পজ করো, পজ করে আগে অঙ্কটাকে একবার চেষ্টা করো যে দেখো নিজে নিজে পারছো কিনা, দেখো মাথাগুলোর ব্রেনটা এবার কাজ করছে কিনা, ঠিক আছে। চেষ্টা করো আগে। তাহলে আমরা প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো বিক্রিয়াটাকে আগে লেখা। আর এই বিক্রিয়াটা তোমাদের অবশ্যই চেনা বিক্রিয়া, নিশ্চয়ই মনে পড়ছে, কেমিস্ট্রিতে কিন্তু আছে এই বিক্রিয়াটা, ঠিক আছে। চেনা বিক্রিয়া, এটা কি বিক্রিয়া, কি লেখা আছে বলেছে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl, এর সাথে বিক্রিয়া হচ্ছে কে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে CaOH2, CaOH2 বিক্রিয়া করছে। বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। চলো নেক্সট কাজ কি, CaCl2 উৎপন্ন হয়েছে, আর কি উৎপন্ন হয়েছে, জল উৎপন্ন হয়েছে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি কাজ ছিল, বিক্রিয়াটাকে লেখা। তাহলে আমি বিক্রিয়াটাকে কি করে দিয়েছি, লিখে দিয়েছি। কোনো অসুবিধা, কোনো অসুবিধা, চলো কোনো অসুবিধা কিন্তু আমাদের নেই। তাহলে আমরা যেই বিক্রিয়াটাকে লিখলাম, বিক্রিয়াটাকে আমরা যেই লিখে ফেলেছি, তারপর আমাদের কাজ কি ছিল, যেই আমরা বিক্রিয়াটাকে লিখেছি আমাদের বিক্রিয়া লেখা কমপ্লিট। এবার আমরা দেখব ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। ভরের সংরক্ষণ নীতি কখন অ্যাপ্লাই হয়, কখন হয় একটু ভাবো, যখন একটা যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দেয়। এই কোয়েশ্চেনটা তো অনেকগুলো ভর বলে দেওয়া আছে, তা দেখো দেখি ভরের
সংরক্ষণ নীতিটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। কি বলছে, 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর আমাকে বলে দিয়েছে কত, 32.1 গ্রাম। ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করলে, তার মানে এটার সাথে সহযোগে উত্তপ্ত করা হয়েছে, দিয়ে কি বলছে 10.2 গ্রাম অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়ার ভর বলে দিয়েছে 10.2 গ্রাম অ্যামোনিয়া। 33.3 গ্রাম CaCl2, তাহলে 33.3 গ্রাম CaCl2, 10.8 গ্রাম H2O, তার মানে 10.8 গ্রাম H2O উৎপন্ন হয়েছে। তার মানে দেখো একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর কিন্তু বলে দিয়েছে। কোয়েশ্চেন কি বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন, বিক্রিয়াতে কত গ্রাম CaOH অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো ওই যেটার ভর বলেনি আমাকে সেটাই বার করতে বলেছে, তাই তো। তাহলে কি এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হবে, ভাবো একটু। অবশ্যই হবে, কারণ একটা যৌগ বাদ দিয়ে বাকিগুলোর ভর বলে দিয়েছে আর আমাকে একটা যৌগ বার করতে বলছে, তাহলে আমরা ইজিলি এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে x গ্রাম CaOH ক্যালসিয়াম হাইড্রক্সাইড অংশগ্রহণ করেছিল, তাহলে যদি করে তাহলে ভরের সংরক্ষণ নীতি থেকে আমরা কি লিখতে পারি, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি লিখতে পারি, বিক্রিয়ক পদার্থের মোট ভর, তাহলে বিক্রিয়ক কারা, এরা দুজনা, তাহলে এদের মোট ভর কত 32.1 প্লাস এক্স সমানই হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে এদের মোট ভর কত, এদের মোট ভর হচ্ছে 10.2 প্লাস 33.3 প্লাস 10.8, লিখে দিলাম ভরের সংরক্ষণ নীতি। ক্যালকুলেট করো, তাহলে কত আসছে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এইটাকে যোগ করো, তাহলে 8 আর 2 10 আর 3 13, তাহলে হাতে রয়েছে 1, হাতে 1 আছে, চলো এখানে 3 আছে, 3 আর 1 4, আর 3 আর 1 4 আর 1 5, তাহলে 54.3, কত আসছে 54.3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসছে, এক্স ইজ ইকুয়াল টু আসছে, এটা ওপাশে চলে যাবে, তাহলে 54.3 মাইনাস 32.1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2 বিয়োগ করে দাও 2, এটা হচ্ছে 0.4, আর একটা 2 আছে, 2 4 3 আর 2 5, তার মানে 22.2 গ্রাম, কত আসছে তাকাও, এখান থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে তো, 2 আর 1 3, 2 আর 2 4, 3 আর 2 5, ঠিক আছে, তাহলে 22.2 গ্রাম। তাহলে প্রথম কোয়েশ্চেন সলভ, মজা লাগছে। দেখো আমাদের কিন্তু এখানে কোনো সমতা বিধান করার দরকার নেই, কারণ কি, কারণ আমরা আগেই সেকেন্ড স্টেপেই আমাদের অঙ্ক সলভ হয়ে গেছে, প্রথম কোয়েশ্চেনটা আমাদের সেকেন্ড স্টেপেতেই সলভ হয়ে গেছে। কিভাবে না, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করে। তাহলে দেখো কোনো অসুবিধা আছে কিনা, বুঝতে হবে, কারণ এরপরেও এখনো দুটো কোয়েশ্চেন আছে। তাহলে বোঝা গেছে এত দূর পর্যন্ত, একটা যৌগের ভর বলেনি, বাকিগুলোর ভর বলে দিয়েছে, এর ভর বার করতে বলছে, সো ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করলাম, অঙ্ক প্রথম কোয়েশ্চেন সলভ। যে কতটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড লেগেছে, 22.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে। এইবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, মুছে দিই এটা, লিখে নিয়েছো আশা করি। চলো এরপর হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে ভালো করে তাকাও। সেকেন্ড কোয়েশ্চেন বলছে বিক্রিয়াতে কত মোল NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হলো, তাহলে এই বিক্রিয়াটাতে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হলো। তা আমি একটা প্রসেসে করছি, তা এর কিন্তু একটা প্রসেস হয় এরকম নয়, তুমি ডিফারেন্ট প্রসেসে, তুমি যেভাবে ভাবছো সেভাবেও সলভ হতে পারে, তুমি নিজে যেভাবে ভাবছো সেভাবে একবার করার চেষ্টা করো, ঠিক আছে। তোমার প্রসেসটা ভুল এটা কখনোই না। তোমার দেখো যখন তুমি সেকেন্ড কোয়েশ্চেনটা পড়লে তোমার কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে এইভাবে করা যেতে পারে অঙ্কটাকে, তাহলে একবার সেভাবে চেষ্টা করো অঙ্কটাকে, দিয়ে দেখো আনসারটা মিলছে কিনা, কারণ এই দ্বিতীয় কোয়েশ্চেনটা বিভিন্নভাবে সলভ করা যেতে পারে, ঠিক আছে। তা আমি সব থেকে সহজে সলভ করব, তুমি তোমার প্রসেসে সলভ করো, দিয়ে দেখো উত্তরটা মিলছে কিনা, তারপর মিলিয়ে নিও, আর না হলে দেখো কি হচ্ছে। বলছে বিক্রিয়াটিতে কত মোল NH3 উৎপন্ন হলো, তাহলে আমাকে কি বার করতে হবে, মোল ক্যালকুলেট করতে হবে। এই মোলকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো আমরা কিন্তু জেনে গেছি যে বিক্রিয়াতে 10.2 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, মানে অ্যামোনিয়া কতটা উৎপন্ন হয়েছে সেটা আমরা জানি, তার মানে অ্যামোনিয়ার প্রদত্ত ভর আমরা জানি, অ্যামোনিয়ার কি জানি,
ভর আমরা জানি যে কত গ্রাম অ্যামোনিয়া হয়েছে, সেই ভর অ্যামোনিয়ার কিন্তু আমরা জানি। তাহলে অ্যামোনিয়ার ভর জানি, আমাকে ক্যালকুলেট করতে হবে কি মোল। তাহলে ভর জানা থাকলে মোল ক্যালকুলেট করা, এ তো আমরা ছোটবেলায় শিখেছি। সেই 9 নাম্বার গ্যাসের আচরণ চ্যাপ্টারে একদম প্রথমে মোল কনসেপ্টে আমরা বুঝেছি যে যখন ভর বলে দেয় আমরা মোল কি করে ক্যালকুলেট করি। তাহলে ভর বলে দিলে আমরা ভর রিলেটেড মোলের ফর্মুলাটা ইউজ করব। মোল সমান কি প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভর কত, আমি তো দেখে দিয়েছি যে 10.2 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে প্রদত্ত ভর হচ্ছে 10.2। আর অ্যামোনিয়ার আণবিক ভরে তুমি ক্যালকুলেট করতে পারি, শিখে গেছি তো। অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর কত হবে, নাইট্রোজেন একটা নাইট্রোজেনের হচ্ছে 14, আর প্লাস হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের হচ্ছে 1, 3টে হাইড্রোজেন আছে মানে 1 × 3, তাহলে 14 আর 3 কত 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর 17, বসিয়ে দিলেই তো মোল পেয়ে যাব, ঠিক তো। তাহলে মোল সমান কত হবে, প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর আমি পেয়ে জানি, যেহেতু আমি জানি তার জন্য আমি এটা ইউজ করছি 10.2 ডিভাইডেড বাই আণবিক ভর কত 17। তাহলে কত আসছে, আগে দশমিকটাকে তুলে দিই, দশমিকটাকে তুলে দিলে কত আসবে 10 102 বাই 10 ইন্টু 17। এই যে এক ঘর আগে দশমিক আছে, দশমিক তুলে দিলাম। আচ্ছা 17কে 6 দিয়ে গুণ করলে কি 102 হয়? 17 6 সাথে 42, 4 6কে 6 2, হ্যাঁ হয়, অবশ্যই হয়। তাছাড়া আবার কাটাকাটি করো 2 দিয়ে কাটাকাটি করলে এটা 3, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 5, 5 2 10, 3 2 6। তাহলে কত আসছে 3/5 মোল, 3/5 মোল। তার মানে কত মোল বিক্রিয়াটিতে কত মোল NH3 উৎপন্ন হলো, 3/5 মোল। কোনো অসুবিধা? চলো কোনো অসুবিধা নেই। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেল। কোথা থেকে করলাম এটা, মোল কনসেপ্ট থেকে। তুমি কিন্তু এটাকে আবার সেই বিক্রিয়া লিখেও করতে পারো, কোনো সমস্যা নেই তাতে, সেভাবেও করা যেতে পারে, কিন্তু আনসার একই আসবে, তুমি যে কোনো প্রসেসে করতে পারো। তারপর 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার কোয়েশ্চেন বলছে যে উৎপন্ন NH3 এর STP তে আয়তন কত। তার মানে আমাকে উৎপন্ন যে NH3 হয়েছে, যে NH3টা আমার উৎপন্ন হয়েছে সেই NH3টার আমাকে আয়তন বার করতে বলেছে। তাহলে কত মোল NH3 উৎপন্ন হয়েছে, 3/5 মোল। আর আমরা এই ক্লাসের শুরুতেই একটা কথা জেনেছিলাম যে STP তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমি কি এটা লিখতে পারি 1 মোল NH3 এর আয়তন কত, 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা আমরা লিখতে পারি। তাহলে 1 মোল NH3 এর আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে বাই কোয়েশ্চেন আমি পেয়েছি যে আমার 3/5 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে 3/5 মোল অ্যামোনিয়ার আয়তন বার করতে পারবো না? অবশ্যই পারবো, 1 মোলের আয়তন এটা। তাহলে 3/5 মোল NH3 এর আয়তন কত হয়ে যাবে, 3/5 ইন্টু 2.4। 5 দিয়ে কাটাকাটি করে দেবো এটাকে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 4 20, 5 4 20, 24 দশমিক, আবার 5 4 20, 4.48, 4.48 ইন্টু 3 গুণ করো, 3 8 জাস্ট ক্যালকুলেশন করছি, আশা করি বুঝতে পারছো। 3 8 24, হাতে রয়েছে 2, 3 4 12, 3 4 12, 3 8 24, 2 3 4 12 2 14, 4 হাতে রয়েছে 1, 3 4 12 1 13, 13.44 লিটার। তাহলে উক্ত অ্যামোনিয়া, যে অ্যামোনিয়াটা উৎপন্ন হলো তার আয়তন কত, 13.44 লিটার। ঠিক আছে গুণটা, চলো একবার চেক করে নিই। 3 8 24, 2 3 4 12 আর 2 14, হাতে রয়েছে 1, 3 4 12 আর 1 13, অবশ্যই 13.44 লিটার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? দেখো এখানে আমরা কি করলাম, মোল কনসেপ্ট ইউজ করলাম, আর প্রথমটা তো আমরা যেমন রাসায়নিক গণনার অঙ্ক করি সেভাবে সলভ করলাম। ওই জন্যই আমি বললাম যে মোল কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানা প্রয়োজন ওটা, কারণ কোথায় ছোট্ট ছোট্ট ভাবে আমাদের ওই জিনিসগুলো ইউজ হবে বোঝা মুশকিল। তার জন্য 9 নম্বর এবং 10 নম্বর ক্লাস গ্যাসের আচরণের দেখে নাও একবার, যদি সমস্যা থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন সলভ করবো আমরা। চলো পরের কোয়েশ্চেন, আপাতত আজকের ক্লাসে আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন, এটা আমরা সলভ করব কি
না 4Fe2 প্লাস 11O2 সমান 2Fe2O3 প্লাস 8SO2 দিয়ে বিক্রিয়াটা দেওয়া আছে। কোয়েশ্চেনটা কি বলছে, 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 লাগবে। অবশ্যই তোমরা কোয়েশ্চেনটা পারবে। ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো নিজে নিজে, ঠিক আছে? তাহলে চলো, আমাদের ফার্স্ট কাজ কি, সমীকরণ লেখা। অলরেডি সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখে নিই আগে সমীকরণটা। কি আছে, 4Fe2 প্লাস 11O2 is equal to 2Fe2O3 প্লাস 8SO2। এই হচ্ছে বিক্রিয়া। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখা। আর যদি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হয় তাহলে একটি যৌগ বাদে বাকিগুলোর ভর বলে দেওয়া থাকবে। সেরকম কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে এখানে? শুধু বলেছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 লাগবে। এখানে ওটা হচ্ছে না, আমরা ওটা অ্যাপ্লাই করবো না। তারপরে স্টেপে যাব। তারপরে স্টেপের কি ছিল, সমতা বিধান। তাহলে এখানে সমতা বিধান করা আছে ইকুয়েশনটা, দেখাও ভালো করে দেখো, এখানে সমতা বিধান কিন্তু করা আছে। আমাদের আর সমতা বিধান করার ঝঞ্ঝাটও রইল না। তারপরে স্টেপ কি, যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলা আছে তাদেরকে আইডেন্টিফাই করা। কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলা আছে, দেখো বলছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 লাগবে। তাহলে কোন দুটো যৌগ, দেখতেই পাচ্ছ, SO2 আর একটা হচ্ছে Fe2। আন্ডারলাইন করে নিলাম। আন্ডারলাইন করার পর আমাদের দুটো যৌগের হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করব, 512 গ্রাম SO2, তাহলে SO2 এর ভর বলেছে, তাহলে SO2 এর এখানে কি করব, আণবিক ভর ক্যালকুলেট করব। তাহলে 8 ইনটু সালফারের কত, ওই যে উপরে দেওয়া আছে 32, প্লাস অক্সিজেন কটা আছে, দুটো, একটা অক্সিজেনের 16, তাহলে দুটো অক্সিজেনের 16 গুণিতক 2 সমান হচ্ছে কত, 32। তাহলে সমান কত হচ্ছে, 8 ইনটু 32 প্লাস 32 সমান হচ্ছে 64। 8 ইনটু 32 প্লাস 32 সমান 64। আচ্ছা, এটা এরকম থাক, বা তুমি যদি ভাবো আমি ক্যালকুলেট করে নেবো, করতেই পারো, কোনো অসুবিধা নেই। থাকুক এটা এরকম, কারণ গুণ আকারে আছে তো, শেষকালে সব কেটে কুটে যাবে, তার জন্য এখানে গুণ করার আর দরকার নেই। তুমি এটাকে এভাবে রাখতে পারো, যেহেতু গুণ আকারে আছে, যোগ বিয়োগ কিছু নাই, কাটাকাটি করা সহজ হবে। এদিকে আমাকে কি করতে বলেছে, দেখ কত গ্রাম Fe2 লাগবে। তাহলে Fe2 কি ক্যালকুলেট করতে বলছে, ভর। তার মানে Fe2 এদিকে আমরা কি ক্যালকুলেট করব, আণবিক ভর। তাহলে 4 ইনটু Fe কত 56 প্লাস সালফারের কত 32। কটা সালফার আছে, কটা সালফার আছে, দুটো, তাহলে একটা সালফারের 32, দুটো সালফারের 32 ইনটু 2 সমান কত, 64, তাই তো? 32 ইনটু 2 সমান কত, 64 তো। হ্যাঁ, চলো তাহলে এখানে কত আসছে, 4 ইনটু 6 আর 4 10 আর 120, 4 ইনটু 120 গুণ আকারে আছে, এটাকে রেখে দিলাম। এভাবে গুণ করেও নিতে পারো, কিন্তু গুণ করলে কি আবার রাশিটা বড় হয়ে যাবে, আবার কাটাকাটি করতে হবে, তার জন্য আমরা গুণ করলাম না, আমরা রাশিটাকে এমনি রেখে দিলাম, থাকুক না, ঠিক আছে? আমরা একবারে শেষে গিয়ে কাটাকাটি করবো। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, কি লাগবে আমার, 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 লাগবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 8 ইন্টু 64, 8 ইন্টু 64 গ্রাম SO2 উৎপাদনের জন্য কি লাগছে, Fe2 লাগে। Fe2 লাগে কতটা, 4 ইন্টু 120 গ্রাম, 4 ইন্টু 120 গ্রাম। তাহলে আমার 1 গ্রামের জন্য কত লাগবে বার করে নিই, ওই কি নিয়ম করে, 1 গ্রাম SO2 উৎপাদনের জন্য Fe2 লাগে, কি করতে হবে, 1 এর জন্য ভাগ করতে হবে। তার মানে 4 ইন্টু 120 ডিভাইডেড বাই 8 ইন্টু 6 টু দি পাওয়ার 8 ইন্টু 64 গ্রাম। তাহলে আমার ক্যালকুলেট করতে হবে 512 গ্রামের জন্য কত, তাহলে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য Fe2 লাগে, তাহলে কি করব, 4 ইন্টু 120 ডিভাইডেড বাই 8 ইন্টু 64 ইন্টু 512, 512 দিয়ে গুণ করে দেবো, যেটা ঐকিক নিয়মের নিয়ম। ক্যালকুলেট করো। আচ্ছা দেখো, 4 দিয়ে কাটাকাটি করলে এটা আসছে কত, 2, 4 2 8 হয়ে গেল এটা। আচ্ছা, আর 2 দিয়ে কাটাকাটি করলে এটা কত আসছে, 60, 60, 60, ঠিক আছে। চলো
তারপর এটাকে 4 দিয়ে যাবে, 37, 42, তারপরে 7 দিয়ে বোধহয় কাটাকাটি আছে, 64-কে 7 দিয়ে, 4 7 28, না 8 দিয়ে, 8 দিয়ে 4 4 8 32, 3 6 8 48, 49 50 51, তাহলে 64 8 512। ঠিক আছে, 64 8 512, তাহলে এটা আটা কাটতে চলে গেল, তাহলে হয়ে গেল কত উপরে 60 ইন্টু 8, তাহলে 60 ইন্টু 8 মানে হচ্ছে 6 8 48, 4 8 0। কাটাকাটিটা দেখো একটু ভালো করে, 4 2 8, 2 দিয়ে কেটে 120-কে কেটে এটা 60 করে দিলাম, আর 64-কে 8 দিয়ে গুণ করলে হয় 512, তার মানে 8 ইন্টু 60, তাহলে 8 ইন্টু 60 মানে 6 8 48, তাহলে 480 গ্রাম। তার মানে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য আমার কতটা FeS2 লাগবে? 480 গ্রাম FeS2 লাগবে। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? চল, আচ্ছা আর কি রইলো, তাহলে আজকে আমরা এই অঙ্কগুলো সলভ করলাম, আর কিছু অঙ্ক থাকবে তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, দাঁড়াও সেই অঙ্কগুলোও দিচ্ছি, একটু ওয়েট করো। চলো, এই হলো তোমাদের হোমওয়ার্ক। এই দেখো 3টে কোয়েশ্চেন আছে, 3টে কোয়েশ্চেনের ইকুয়েশন গুলো লেখা আছে। এই কোয়েশ্চেনের ইকুয়েশন এটা, এই কোয়েশ্চেনের ইকুয়েশন এটা, 3টে কোয়েশ্চেন আছে, 3টে কোয়েশ্চেনের ইকুয়েশন লেখা আছে। ভিডিওটাকে পজ করো, দিয়ে অঙ্কগুলোকে আগে লেখো। লিখে এই অঙ্কগুলোকে তোমরা কি করবে? বাড়িতে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। আমরা আজকে কি করলাম? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু সলভ করেছি, বাকি তো আবার পরের দিন করবো। তাহলে আজকে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করেছি আর বুঝেছি যে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব একটা জটিল নয়, ওই যে 6টা স্টেপ, ওই 6টা স্টেপ ভেবে তুমি অঙ্কটাকে সলভ করো, দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। এই কোয়েশ্চেনগুলো অবশ্যই বাড়িতে সময় নিয়ে সলভ করার চেষ্টা করবে। যদি হয় তাহলে আনসার কমেন্টে জানাবে, যদি না হয় সেটাও জানাবে যে স্যার আনসার আসছে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে 9টা কোয়েশ্চেন শেষ করলাম, পরের দিন আরও 10টা এই রাসায়নিক গণনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করব, তার সাথে প্রিভিয়াস ইয়ারের MCQ গুলো করব। ঠিক আছে, তবে আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা কমপ্লিট হবে। কোনো অসুবিধা? চলো তাহলে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।